নমস্কার সবাইকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে। আমরা করোনাকে ভুলতে চাইলেও করোনা ভুলতে দিচ্ছে কোথায়, এটা হচ্ছে সবথেকে এই সময়ের মানুষ সবসময় একটা মাথার মধ্যে চিন্তা করছেন যে করোনা পরিস্থিতি থেকে আমরা কবে বেরোবো, কিভাবে বেরোবো, কবে ভ্যাকসিন আবিষ্কার হবে, কবে সেটা প্রয়োগ করা যাবে ইত্যাদি নানান প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলছেন অনেকে, আবার মেনে চলছেনও না অনেকে। মানে এটা খুব পরিষ্কার যদি আমরা একটু রাস্তায় নজর রাখি, তবে আগের চাইতে বেশি মানুষ মাস্ক পরছেন এবং হাত ধুচ্ছেন, স্যানিটাইজ করছেন ইত্যাদি কাজগুলো করছেন। আজকের প্রশ্নটা সেখানে নয়, আজকে আমি ইভেন আপনাদের থেকে ফোন চাইব। দেখুন, মানুষের একটা জার্নি, এটা জার্নি। মার্চ মাসের 24 তারিখ থেকে 23 তারিখ বিকেলবেলা 5টা থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লকডাউন ছিল, 24 তারিখ থেকে সারা ভারতবর্ষে লকডাউন ঘোষণা হয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত এটা একটা জার্নি। এই জার্নি আপনাদের কীরকম গেল? আজকে মূলত একটু ফোনগুলো সেরকম নেই। বহু কোভিড পেশেন্ট রয়েছেন তারাও আমাদের অনুষ্ঠান দেখছেন, অলরেডি দে হ্যাভ রিকভার্ড, তারাও ফোন করতে পারেন। আজকে চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমন্ত্র রয়, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল। আমি ডাক্তারবাবুকে স্বাগত জানাই। কাজে চিকিৎসা সংক্রান্ত যে কোনো রকম অ্যাডভাইস যদি আপনাদের দরকার হয় আমরা সেটাও যেরকম দেব, পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা আমরা শুনতে চাইব। আপনাদের এই যে জার্নি, এটা কীরকমভাবে গেল? এক্ষেত্রে অনেকে অনেক কিছু শিখেছেন বলছেন। অনেকে আমাদেরকে বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে যখন কথা হয় আপনাদের সঙ্গে, আপনারা বলছেন যে অনেক কিছু এই সময়টা আমরা শিখেছি। এমনকি শুধুমাত্র স্বাস্থ্যবিধি শিখিনি, কি খেতে হবে আমরা সেটা শিখিনি, আমরা কি করে ইমিউনিটিকে গ্রো করব আমরা শুধু সেটা শিখিনি, বরঞ্চ আমরা সামাজিক মূল্যবোধ শিখেছি, আমরা পরিবারের গুরুত্ব শিখেছি, আমরা একজনের সঙ্গে আরেকজন একই ছাদের তলায় দীর্ঘ সময় বসবাস করলে যে ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, প্রয়োজন হয়, আমরা সেটা শিখেছি। তো কাজেই শেখার আমাদের শেষ নেই। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি তো শিখেছি বটেই, কীভাবে থাকতে হবে, কি করতে হবে। অনেকে এটা শিখেছেন কেয়ার গিভার্স হিসাবে কি করে একজন কোভিড পেশেন্টকে হ্যান্ডেল করতে হয়, কি করে তার সাথে ট্রিট করতে হয়, কীরকম ধরনের বিহেভ করতে হয়। মানুষ এটাও শিখেছেন যে একটা পাড়ার মধ্যে থাকলে যারা সবাই আপনার খুব কাছের প্রতিবেশী ছিলেন, কোভিড হলে কিভাবে তারা আপনাকে হেল্প করেছেন অথবা আপনার থেকে দূরে চলে গেছেন। অর্থাৎ এই যে মূল্যবোধ, মানবিকতা, এটাও মানুষ দেখেছেন, মানুষের অভিজ্ঞতা হয়েছে। কাজে সমস্ত বিষয়ের উপর আপনাদের ফোন নেব। যেহেতু সুমন্তবাবুর সঙ্গে রয়েছেন, ডক্টর রয় যেহেতু রয়েছেন সঙ্গে, আমরা স্বাস্থ্য সংক্রান্ত কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে ডেফিনেটলি আপনারা করতে পারেন, তার উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আজকে একেবারেই হার্ডকোর স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা নয়, মানবিকতার জায়গা থেকে, সামাজিকতার জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে এই জার্নিটাকে আপনারা কিভাবে দেখলেন টিল টুডে, আজকে পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম হলো ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ফোন করবেন। আমি তার আগে একটু আপনাদেরকে লেটেস্ট আপডেটস দিয়ে দিই, যেটা অ্যাজ ইউজুয়াল আমি করে থাকি। বেঙ্গলে এখনও পর্যন্ত মোট এফেক্টেড হচ্ছে 2,54,000 মানুষ পশ্চিমবঙ্গে, আপনার রাজ্যে। আমি আমার রাজ্য এবং দেশটা বলবো, অন্যান্য রাজ্যেও একই রকমভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রিকভার হয়েছেন কিন্তু 2,23,000 মানুষ। এটা ভীষণভাবে অ্যাপ্রিহেন্ডিং একটা পার্ট যে 2,23,000 মানুষ রিকভার হয়েছেন। তার মানে যদি আমি বাদ দিই সংখ্যাটা 2,54,000 থেকে 2,33,000, 31,000-এর মতো মানুষ যারা অ্যাক্টিভ পেশেন্ট, তারা হসপিটালে ভর্তি রয়েছেন, তাদের ট্রিটমেন্ট চলছে। 4,899 জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে 63 লক্ষের একটু বেশি সংখ্যক মানুষ তারা আক্রান্ত হয়েছেন। 52 লক্ষ যাদের রিকভারি হয়ে গেছে। আনফর্চুনেট যারা 98,678 ডেথ হয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস আমি অনেক জায়গায় খবরে দেখছি বা কাগজেও পড়ছি, আজ 80,000 ছাড়িয়ে গেল। আমার কয়েকজন কলিগ আমি যখন প্রোগ্রাম করতে আসছি বললেন যে 80,000 কিন্তু ছাড়িয়ে গেছে। তাদেরকে একটু বলে দিই যে 80,000 মানে এটা কিন্তু এমন নয় যে এটা পিকটা কিন্তু ছিল 12th সেপ্টেম্বর। 12th সেপ্টেম্বর, আজকে 1 অক্টোবর। 12th সেপ্টেম্বরে কিন্তু পিক নিয়েছিল এফেক্টেড করোনা আক্রান্তের সংখ্যা, সেটা ছিল 97,570। সংখ্যাটা আজকে তার থেকে প্রায় 17,000 কম। কাজে অবাঞ্ছিত উৎকণ্ঠা সৃষ্টি করে কোনো লাভ নেই। বিভিন্ন জায়গায় মিডিয়াতে দেখে, সংবাদপত্রে দেখে যারা উৎকণ্ঠিত হচ্ছেন তাদেরকে বলে রাখি যে এটা কিন্তু পিক পয়েন্ট নয়। 80,000 বরঞ্চ আমি বলবো অনেকটা কমেছে আক্রান্তের সংখ্যা, অনেকটা কমেছে।
এবং গতদিন সুমন্তবাবু বলেছিলেন যে হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার দিকে, অর্থাৎ সমাজের বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলে আবার ফার্দার রেকারেন্স প্রবাবিলিটি কমে। আমি ডাক্তারবাবুর কাছে এবার যাব, একটু জিজ্ঞেস করবার চেষ্টা করব আপনাদের দৃষ্টিভঙ্গিতে আগামী দিনটা কীরকম কী হতে চলেছে। দেখুন, আগামী দিনে মানুষ তো অনেক সতর্ক অলরেডি হয়ে গেছেন, তো আগামী দিনে সতর্কতার দিকটা আমি আর কিছু মনে করাতে চাই না, মানুষকে অলরেডি তারা সতর্ক। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি গোটা ভারতবর্ষের বা গোটা পৃথিবীর কথা বিচার না করে বা না দেখে আপনি যদি নিজে যে জায়গায় রয়েছেন, মানে যে পশ্চিমবঙ্গে রয়েছেন, পশ্চিমবঙ্গের জায়গাটা দেখেন এবং অঞ্চল ভিত্তিক জিনিসটা দেখেন, তাহলে জিনিসটা আপনার কাছে কিন্তু আরও আশাব্যঞ্জক হবে। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে যেমন আপনি বললেন 2,55,000 কেসের মধ্যে অলরেডি 2,23,000 রিকভার্ড এবং প্রায় 4800 মানে প্রায় 5,000 মতন মারা গেছেন। তো অ্যাক্টিভ কেস কিন্তু মোটামুটি 26,000 অ্যারাউন্ড, 25,000 সামথিং বা 26,000। এটা ভীষণই একটা আশাব্যঞ্জক ব্যাপার, কারণ কি গোটা ভারতবর্ষের বিচার করলে আপনি বুঝতে পারবেন যে যেখানে 80,000 এতগুলো আমাদের স্টেট, এতগুলো ইউনিয়ন টেরিটরি সব কিছু মিলে যেখানে 80,000 কেস হচ্ছে এবং 75,000 80,000, এটা কিন্তু বাড়া নয়। মানে আপনাকে যে ভদ্রলোক ফোন করেছিলেন, ফোন করে বলেছেন যে উৎকণ্ঠার ব্যাপার, গত কয়েকদিন ধরে 70 ঘরে ছিল, 70,000 ঘরে ছিল, হঠাৎ করে আজকে মানে গত 24 ঘন্টায় 80,000 হয়ে গেছে। এটা কিন্তু একদমই উৎকণ্ঠার বিষয় নয়, তার কারণ 70,000 ঘরে থাকা মানে 75,000 হওয়া মানেই যে আবার 80,000 হবে না এমন কিন্তু নয়, কিন্তু 75,000 80,000 মানেটা একই সেম রেঞ্জে ঘোরাফেরা করছে। মানে এটা কিন্তু বাড়া নয়, বাড়াটা হচ্ছে আপনি যেটা বললেন 90 ঘরে যখন চলে যাচ্ছিলো, 90,000 রেঞ্জে যখন চলে যাচ্ছিলো তখন কিন্তু সেটা বাড়া ছিল। এখন কিন্তু অনেকটাই কমেছে এবং তার থেকে ভালো কথা বলতে গেলে যেহেতু ভারতবর্ষ একটা বড় দেশ, আমি আগের দিনও বলেছি অনেকগুলো স্টেট আছে এখানে, এক একটা স্টেটের কিন্তু ডিফারেন্ট ফিচার্স রয়েছে। কোনো স্টেটে হয়তো আগে ঢুকেছে এখন পরতির দিকে, কোনো স্টেটে হয়তো পরে ঢুকেছে পরে তার জন্য এখন হয়তো অ্যাক্টিভ কেসটা বেড়ে গেছে, এরকম হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ যেমন একটা মিডিয়াম দিকে যাচ্ছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রথমে ঢুকেও ছিল একটু লেট করে, আবার গেছেও একটু লেট করে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু বেশ ভালো। মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে করোনা অনেকটাই নির্মূল করা গেছে বলা যায়। মানে একদম নির্মূল করা গেছে বলার কথাটা হয়তো ঠিক হবে না, মানে অনেকটাই কন্ট্রোল করা গেছে। তো এই যে বললাম 25-26 হাজারটা পেশেন্ট মানে অ্যাক্টিভ কেস, মানে একটা রাজ্য যেখানে তো 10 কোটি জনসংখ্যা প্রায়, সেখানে 25-26 হাজার অ্যাক্টিভ কেস মানে অনেকটাই কম। তো এই জিনিসটা মানুষকে, এই প্লাস পয়েন্টগুলো মানুষকে মাথায় রাখতে হবে, পজিটিভ দিকগুলো মানুষকে মাথায় রাখতে হবে এবং সাবধান হয়ে থাকতে হবে, কিন্তু কোনো রকম প্যানিক সৃষ্টি করা যাবে না, যেটা আমি বারবার করে জোর দিই, প্রত্যেক দিনই এক কথা বলি। আবার আজকে এই কথাও তার সঙ্গে সঙ্গে এই কথাটা বলবো যে আগামী দিন সতর্কতা যেমন অবলম্বন করবেন, মানুষকে যদি কেউ প্যানিক সৃষ্টি করে তাকেও তার সঙ্গেও অবশ্যই তার সঙ্গে আর্গুমেন্ট করতে হবে, যে তাকে বোঝাতে হবে যে না, এটা কোনোভাবেই প্যানিক সৃষ্টি করার জায়গা নয়। এবং আগামী দিনে যেহেতু অনেক দিন মানুষ ঘরবন্দি হয়েছিল, অনেক দিন করেছিল, ফলে আগামী দিনে একটু মানুষকে কাজেও মন দিতে হবে, কারণ মানুষের তো অনেকেরই অনেক কাজের ক্ষতি হয়ে গেছে, তো সেগুলোর দিকে মানুষকে মন দিতে হবে, সব কিছু নিয়ম প্রোটোকল মেনেই কাজ করতে হবে। আর আরেকটা কথা, ভ্যাকসিনের যে ব্যাপারটা, ভ্যাকসিনটাও হয়তো টাইমলি যেরকম প্রথমে বলা হয়েছিল হয়তো সেরকম আসছে না, কারণ এটা তো অনেক সাইড এফেক্টের ব্যাপার থাকে। তো সেগুলোকে সমস্ত কিছু মেনটেন করে ভ্যাকসিন তো অবশ্যই মার্কেটে আসবে, কারণ অনেকগুলো ভ্যাকসিনই অলরেডি ট্রায়াল, একদম লাস্ট ট্রায়াল চলছে এবং তার মধ্যে দু একটা হয়তো কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছে, সেগুলোকে ওভারকাম করে কিন্তু আবার মার্কেটে আসবে, হয়তো কয়েকদিন একটু দেরি হচ্ছে। ঠিকই, যারা আজকে ফোন করবেন ফোন করুন। আজকে আমি বিষয়টা স্পষ্ট করে দিয়েছি আপনাদেরকে, আপনাদের অভিজ্ঞতা নিয়ে ফোন করবেন এবং যারা করোনা রোগী ছিলেন, এবং তার সংখ্যাটাই তো বেশি আজকে সমাজে। ডাক্তারবাবু যেটা বললেন যে 25 to 26,000 মতো অ্যাক্টিভ কেসেস, 4,911 জন মতো মানুষ, 4,899 জন মানুষ তারা মারা গেছেন, বাদবাকি হচ্ছে অ্যাক্টিভ কেস, এবং তার সঙ্গে সঙ্গে রিকভার হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে যারা অনুষ্ঠান দেখছেন সেই সংখ্যাটাই বেশি। তো কাজে তারা তাদের অভিজ্ঞতার কথাও জানাতে পারেন। আমি কেন বলছি তারা জানাতে পারেন, তার কারণ হচ্ছে যাদের মধ্যে এখনও ভয় রয়েছে, প্রচুর ভয় পাচ্ছেন মানুষ, প্রচুর, সেই জায়গা থেকে তারা যাতে মনোবল পেতে পারেন। কারণ সবাই যদি আমরা সমানভাবে অ্যাক্টিভ না হই, তাহলে সমাজ ব্যবস্থা কি একটা চেনের মতো, আমার সঙ্গে আপনার সংযোগ রয়েছে, আপনার সঙ্গে আরেকজনের রয়েছে, আমার কাজ আরেকজনকে ইন্সপায়ার করবে, তার কাজ আবার আরেকজনকে ইন্সপায়ার করবে, একজনের সঙ্গে আরেকজনের চেন রয়েছে। এটা পুরোটাই যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু আমরা পুরোপুরি গ্রোথটা পাবো না। এই মুহূর্তে আমাদের গ্রোথ ভীষণভাবে প্রয়োজন, বিশেষত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, প্রোডাকশনের ক্ষেত্রে, ভারতবর্ষের জিডিপি বাড়ানোর ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা রয়েছে। বিশেষত স্মল স্কেল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, যেগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লকডাউনের কারণের জন্য, কারণ বড় বড় কোম্পানি তাদের মালপত্র বিক্রি করতে পেরেছেন, কিন্তু যেগুলো ছোট কোম্পানি, ছোট দোকান, স্মল স্কেল, তাদের ক্ষতি হয়েছে। এবং অনেক জায়গায় তারা লেবার যে সাপ্লাই, সেই সাপ্লাই অফ লেবার চেইন সেটা এখন কেটে গেছে, তার জন্য তারা তাদের গ্রোথ করতে পারছে না, প্রোডাকশন করতে পারছেন না, বাজারে ডিমান্ড থাকলেও তারা করতে পারছেন না। এই সমস্ত জায়গাটাকে কিন্তু রেকটিফাই করার দায়িত্ব শুধুমাত্র একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের নয়, একজন বিজনেসম্যানের নয়, বরঞ্চ আপনার, আমি বলবো
কারণ আপনি একটা সমাজের বড় অংশ। যারা ফোন করতে চাইছেন আজকে ফোন করুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো এবং আপনাদের অভিজ্ঞতার কথাও আমরা জানতে চাইবো। কাজে যত শীঘ্রই সম্ভব আমাদেরকে ফোন করুন। আর যদি কোনো স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার কিছু থেকে থাকে আপনাদের, কিভাবে কি করবেন, এই সময় কি করা উচিত বা না উচিত, তাহলে তারাও ফোন করতে পারেন। দুর্গাপুজো নিয়ে একটু কথা বলি। সামনে দুর্গাপুজো, বাঙালি কখনোই দুর্গাপুজোকে উপেক্ষা করতে পারে না। আমার বিশ্বাস যে যাই বলুক, দুর্গাপুজোতে মানুষ রাস্তায় বেরোবে। প্যান্ডেলগুলো ছোট হতে পারে, সেটার কারণ মানুষের উৎসাহ নয়, সেটা হচ্ছে বাজেট, টাকা নেই, তার জন্য প্যান্ডেল ছোট হচ্ছে। খুব পরিষ্কার কথা। আমি শুনেছি অনেক জায়গায় যারা মৃৎশিল্পী, যারা প্যান্ডেল তৈরি করেন, তারা অনেকটা কম কস্টে ভালো ভালো প্যান্ডেল তৈরি করছেন। তার কারণ কিছু করার নেই। তারা যখন 10 লাখ নিতেন আগে, এখন বলছেন ঠিক আছে ওই আউটপুটই আমরা দেবো 5 লাখের মধ্যে আমরা করে দিচ্ছি। ঠাকুর এরকমই হচ্ছে। তো কাজে খুব একটা যাচ্ছে তাই বা জঘন্য ব্যাপার ঘটবে সেটা কিন্তু নয়। পুজোর সময় মানুষ বেরোবেন। আমি ডাক্তারবাবুর কাছে যাব। সরকার কিছু নিয়মবিধি করেছেন। আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দিষ্ট নিয়মাবলীতে বেঁধে দিয়েছেন, পুজো কমিটিগুলোকে বলেছেন এগুলো ফলো করবার জন্য। তার মধ্যে স্যানিটাইজার আছে, দূরত্ব বজিয়ে রাখা আছে, খোলা প্যান্ডেল আছে। আপনি সাধারণ মানুষকে কি বলবেন যে পুজোর সময় তারা কোন কোন বিষয়টাকে খেয়াল রাখলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়? প্রশাসন থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। দেখুন, এতদিনে সবাই এটা বুঝে গেছে মাস্ক ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, হাতে স্যানিটাইজার কীভাবে নিতে হবে। সমস্ত টিভিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাড দেওয়া হয়েছে, আমরাও বিভিন্ন সময় সবাইকে বলেছি। ফলে এতদিনে মানুষেরা সেটা জানতে বাকি নেই। শুধু ডিস্টেন্স মেনটেনের ব্যাপারটা যেটা এখনও মানুষের মধ্যে কিছু কনফিউশন রয়েছে ডিস্টেন্স মেনটেন করার ক্ষেত্রে। সেটা কি না, অনেকেই জিনিসটা নিয়ে কনফিউজ যে ঠিক অ্যাকচুয়ালি এটা তো কোনো মাপকাঠি, কোনো স্কেল দিয়ে বা কোনো ফিতে দিয়ে মাপা যায় না। তো মুখে মানে চোখের দেখাই দেখে মানুষকে বুঝতে হয়। তো মানুষ ভাবেন যে কতটা ডিস্টেন্স মেনটেন করব। আমার ধারণা যে প্রশাসন যেটা দেখেছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওরা কিন্তু প্যান্ডেলে যখন আপনি ঠাকুর দেখতে যাবেন তখন কিন্তু যথেষ্ট ডিস্টেন্স ওরা মেনটেন করে দেবে। মানে ওরা কিন্তু নির্দিষ্ট মার্কিং কিছু করে দেবেন, যে মার্কিংয়ের মধ্যে তার মধ্যে আপনাকে থাকতে হবে। এইগুলো আপনারাও একটু মেনটেন করবেন, কারণ সেই মার্কিংটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পুজো কমিটিগুলো করতে পারবে, তার বাইরে কিন্তু করতে পারবে না। তো তার বাইরে কীভাবে আপনারা ডিস্টেন্স মেনটেন করবেন সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। সেই জন্য সেই ডিস্টেন্সটা কিন্তু আমরা ঠিকমতো মেনটেন আপনারা করবেন। এটা হচ্ছে আমার আপনাদের সকলের কাছে অনুরোধ। সেটা যদি ঠিক মতন করতে পারেন, বাকি পুজো প্যান্ডেলের সামনে গিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, কারণ সমস্ত প্রশাসন থেকে করে দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলোর সাথে বসে তারা কিন্তু নির্দিষ্ট মার্কিং তৈরি করে দেবে। ফলে ওখানে আপনাদের চিন্তা নেই। চিন্তা হচ্ছে আপনারা যখন ওই কমিটির পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে কিছুটা যাবেন তখন কিন্তু ওদের আর ইয়ে থাকবে না, কারণ ওরা কতদূর পর্যন্ত এটা মেনটেন করবেন। সব জায়গাতে ওদের পক্ষে মেনটেন করা সম্ভব নয়। ওদের প্যান্ডেল অবধি করবে বা একটা এরিয়া অবধি করবে, তারপরে কিন্তু ডিস্টেন্সটা আপনাকে মেনটেন করতে হবে। তো একদম কাছাকাছি কোনো মানুষের কাছাকাছি যাবেন না খুব একটা, তাহলেই হবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রটা আমি জিজ্ঞেস করবো, কারণ পুজোর সময় খাওয়া ছাড়া বাঙালি ভাবতে পারে না, এবং পুজোয় কি পরবো এবং খাবো। আমি দেখেছি যে বাঙালির দুর্গাপুজোকে কেন্দ্র করে মোটামুটি এই ধরনের প্ল্যানিং প্রায় সব বাড়িতে হচ্ছে, যে আমরা কোন দিন কি খাবো আর কোন দিন কি পরবো। ঠাকুর দেখার ব্যাপারটা তো থাকেই। আমি বলবো যে ঠাকুর দেখাটা অবশ্যই একটা এক্সকিউজ অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় মানুষ এদিকে বেশি গুরুত্ব দেয়। একজন রয়েছেন ফোন, আমি একটু কথা বলে নেবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি চন্দ্রনগর থেকে বলছি, বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আপনাদের আমি দৈনিক দর্শক এবং আপনাদের প্রতিটা প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই রকম প্রোগ্রাম করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, ডাক্তারবাবু খুব আশাব্যঞ্জক একটা মানে উত্তর দিলেন যে 31,000 মোটামুটি এখন মানে সংক্রমিত আছে। তো দীর্ঘ তো 7-8 মাস আমাদের কাজকর্ম বন্ধ, কলকাতায় আমরা যেতে পারছি না। স্বাভাবিক জীবনের মূল স্রোতে আমরা কবে ফিরতে পারবো? কেননা পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা প্রচন্ড খারাপ। কবে লোকাল ট্রেন চলবে আর কবে আমরা কলকাতায় গিয়ে কাজকর্ম করতে পারবো? এটা যদি একটু আমাদের বলতে পারেন তাহলে খুব ভালো হয়। কারণ অনেক পরিবার এরকম, মানে আমাদেরই বন্ধু বান্ধব কেউ কাজে ফিরতে পারছে না, জীবনের মূল স্রোতে তারা ফিরতেই পারছে না, আর্থিকভাবে ভেঙে পড়ছে, দুজন তো সুসাইড পর্যন্ত অ্যাটেন্ড করতে গেছে, এরকম অবস্থা। তো এটা যদি কবে মোটামুটি এটা মানুষের জীবনের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, এটা একটু আপনার কাছে প্রশ্ন রয়েছে, জানালে খুব ভালো হয়। বেশ, থ্যাংক ইউ বিশ্বজিৎ বাবু। আপনি সঙ্গে থাকুন, আপনি শুনতে থাকুন। ডাক্তারবাবু কি বলবেন? আচ্ছা, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা আমি উনি না প্রশ্ন করলেও আমি হয়তো প্রোগ্রামের আগের দিকে বলতাম, যে আমি একটু টাচ করে গেছিও একটু আগে, যে এখন কিন্তু মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে, অর্থনৈতিক অবস্থাগুলো ফেরাতে হবে, মানুষকে কাজের জায়গায় ফিরতে হবে। তো উনি যেটা বলছেন এটা অবশ্যই একটা বড় প্রবলেম। যতদিন পর্যন্ত লোকাল ট্রেনটা না চলছে ততদিন পর্যন্ত কিন্তু 100% প্রবলেম সলভ হবে না, সেটা আমিও জানি, সেটা উনিও বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ, যে মানুষ যে এতদিন দাঁতে দাঁত চেপে লড়াইটা করেছে, তার জন্য আমি বলবো যে কেউ এরকমভাবে ভেঙে পড়ে সুসাইড অ্যাটেম্প্ট করবেন না। এটা আমি জানি, এটা বলে দেওয়া মুখে খুব সহজ ব্যাপার, কিন্তু এটা কাজে করা খুব কঠিন, কারণ অনেকেই অনেক অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় রয়েছেন।
আমি শুধু একটা কথাই বলবো যে এতদিন তো আপনারা কষ্ট করেছেন, আর কিছুদিন কষ্ট করুন, কারণ লোকাল ট্রেনটা কিন্তু খুব বেশি দিন আর বাকি নেই, আর কিছুদিনের মধ্যেই খুলবে। লোকাল ট্রেনটা না খোলার একটাই কারণ যে লোকাল ট্রেন যখন খুলবে না, যেমন মেট্রোতে একটা প্রোটোকল মেনে চলা যাচ্ছে, মেট্রোতে পার্টিকুলার নির্দিষ্ট দূরত্ববিধি মেনটেন করা যাচ্ছে, যেহেতু স্মার্ট কার্ডের ব্যবস্থা রয়েছে সমস্যা হচ্ছে না, কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কারণ লোকাল ট্রেনের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে যেরকমভাবে প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন, প্ল্যাটফর্মে কিন্তু ওরকম কোনো ব্যারিকেডও নেই, ওরকম কোনো সিস্টেমও নেই, কোন বগিতে কতজন মানুষ উঠবেন সেটাও কিন্তু সেভাবে ঠিক করা সম্ভব নয়, যার জন্য লোকাল ট্রেনটা এখনও বন্ধ রেখেছে সরকার। তবে লোকাল ট্রেনও কিছু প্রোটোকল মেনে লোকাল ট্রেন চালু করার জন্য রেল মন্ত্রক আর কি বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলছেন, আমাদের স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলা হয়েছে এবং ওনারা বসেছেন। এই ব্যাপারটা আমি আপনাকে বলতে পারবো না এক্সাক্ট ডেটটা, কিন্তু এটুকু জেনে রাখুন যে খুব শিগগিরই, আর খুব বেশি দিন দেরি নেই, হয়তো পুজোর পর থেকে কিছুদিন পর থেকে আমরা দেখতে পাবো লোকাল ট্রেন চলছে। আরেকটা যেটা কথা বলা যে অর্থনৈতিক ব্যাপারটা উনি যেটা বললেন যে কী করে কাজে যোগ দেবো, দেখুন এখন কিন্তু আমরা এই জন্য আপনি হয়তো খেয়াল করেছেন, আমরা শুনছিলাম যে প্রশাসনের তরফ থেকে প্রশাসনও করছে যে আমাদের বিদেশে যেটা হয়েছে যে বাইসাইকেল লেন একটা তৈরি করার ব্যবস্থা চলছে, কিন্তু কলকাতায় এত ঘিঞ্জি এলাকা, এত রাস্তাঘাটের অবস্থা খারাপ, যে এত ছোট জায়গা যে সেখানে আলাদা করে বাইসাইকেল লেন তৈরি করা যাচ্ছে না। কিন্তু এটাও ঠিক যে পেভমেন্ট যেগুলো রয়েছে না, ফুটপাথ যেগুলো রয়েছে, সেগুলোও তো কিন্তু আপনি বাইসাইকেল ইউজ করতে পারবেন, আপনি সাইকেল করে ইউজ করতে পারবেন। সাইকেলটা করলে যেমন একদিক দিয়ে আপনার এটাও সুবিধা হবে যে আপনার হয়তো টাকা খরচটাও হচ্ছে না, অর্থনৈতিক ব্যাপারটাও মেনটেন করা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পলিউশনটার দিক দিয়েও কিন্তু খুব একটা ভালো ব্যাপার যে পলিউশনটা হচ্ছে না। হয়তো আপনার সেক্ষেত্রে একটা প্রবলেম হবে যে আপনার পরিশ্রমটা বেশি হবে এবং আপনার সময়টা বেশি লাগবে, কিন্তু এখন এভাবে একটু চালাতে হবে, এছাড়া কোনো উপায় তো নেই। পরিশ্রমটা একটু করে একটু সময়টা নষ্ট হোক, কিন্তু আপনার পরিবেশটাও দূষণ হবে না, তার সাথে সাথে আপনার কাজটাও হয়তো একদম না হলে হওয়ার থেকে কিছুটা কাজ হবে, মানে একদম যে কাজটা হচ্ছিল না তার থেকে কিছুটা কাজ হবে। তাই জন্য আমার মনে হয় আপনারা যদি কোনো জায়গায় যে ডিস্টেন্সে মোটামুটি একটা ডিস্টেন্সের মধ্যে হয়তো 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে লাগছে, এরকম কোনো ডিস্টেন্সের মধ্যে আপনারা কিন্তু যাতায়াত করুন, 1.5-3 ঘন্টা সারাদিনে সাইকেল চালালে এক্ষেত্রে আরও একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে ধরুন আপনাদের শরীর স্বাস্থ্যগুলো খুব ভালো থাকবে, কারণ সাইকেল চালানো কিন্তু খুব ভালো জিনিস। আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা হয়তো করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না অনেকের পক্ষেই, কিন্তু বিদেশে কিন্তু এই জিনিসটা আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন খবরেও শুনেছেন, ছবিতেও দেখেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যখন ছিলেন তখন উনিও সাইকেল চালিয়ে গেছেন, ফ্রান্সের রাষ্ট্রপতি সাইকেল চালিয়ে গেছেন অফিসে, তো এগুলো রাশিয়ার রাষ্ট্রপতিও গেছেন ভ্লাদিমির পুতিন, তো যার জন্য এগুলো কিন্তু খুব ভালো একটা জিনিস। আমাদের এখানে হয়তো এই চলটা নেই এখনও পর্যন্ত, এখনও হয়তো সেইভাবে হাই প্রোফাইল কোনো মানুষ সাইকেল চালিয়ে অফিস বা দপ্তরে যাননি, যার ফলে আপনারা হয়তো বুঝতে পারছেন না জিনিসটা, কিন্তু এটা কিন্তু কোনো খারাপ জিনিস না, এটা খুব ভালো একটা জিনিস। হয়তো আপনি বলতে পারেন যে আপনার ডিস্টেন্স যদি সেরকম বেশি হয় আপনার পক্ষে সাইকেল চালানো সম্ভব নয়, কিন্তু যদি মোটামুটি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কোনো ডিস্টেন্স হয়, আমার মনে হয় 2-4 ঘন্টা সাইকেল চালালে হয়তো আপনার পরিশ্রম বেশি হবে, কিন্তু এখন একটু পরিশ্রম করে হলেও আপনাকে এইভাবেই মেনটেন করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা ডাক্তারবাবু বললেন। আর আমি বলবো সরকারের কাছে এটা রিকোয়েস্ট, যেভাবে ঠিক দিল্লিতে অড আর ইভেন নাম্বারের গাড়ি রাস্তায় নামছিল, কারণ যে ধরনের কনজেশন রাস্তায় ফেস করতে হচ্ছে মানুষকে, যে ধরনের জ্যাম, পলিউশন, আমি জানি না কেন এই করোনা পরিস্থিতির পরে যেন এটা মারাত্মক বেড়েছে, মারাত্মক হারে বেড়েছে। যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ট্রাফিকিংয়ের ক্ষেত্রে ইমিডিয়েট সরকারকে কিছু ভাবা উচিত, প্রশাসনকে ভাবা উচিত, যাতে একসঙ্গে এত গাড়ি রাস্তায় না আসে। জোড় বিজোড় সংখ্যা ভিত্তিতে যদি গাড়ি রাস্তায় নামানো যায় বা তার কোনো যদি ব্যবস্থা ইমপ্লিমেন্টেশন করা যায়, তাহলে আমার মনে হয় মানুষের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। এটা চিন্তা করাটা উচিত প্রশাসনের, আশা করি প্রশাসন চিন্তা করবেন, পরিবহন দপ্তর এটা নিয়ে ভাববেন। কে রয়েছেন ফোনে? হ্যাঁ, মিসেস মজুমদার বলছি যাদবপুর থেকে। বলুন। হ্যাঁ, বলছি কি যে আমার একটু দাঁতের সমস্যা হয়েছে, এবারে মাস্ক পরে তার দাঁত দেখানো যাবে না, হয়তো দাঁত তোলার ব্যাপার হতে পারে, অন্য কিছু হতে পারে, দাঁত তোলার ক্ষেত্রে তাদের কি কোনো অসুবিধা হবে? মাস্ক তো পরে দাঁত দেখাতে পারবো না, এটাই আমার প্রশ্ন। না, কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে যান, আপনি মাস্ক খুলে দাঁত দেখান এবং দাঁত তোলার যদি ব্যবস্থা বা অন্য কোনো ট্রিটমেন্ট হয় আপনি সেটা করতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ওই মুখে দাঁতে দাগ যে ব্যাপারগুলো থাকে, পাথর জমা থাকে, তার জন্য যে স্কেলিং করতে হয় সেই স্কেলিংটা আপনি করতে পারবেন না, আদারওয়াইজ আপনি সব কাজই মোটামুটি করতে পারবেন। বোঝা গেল? বেশ, যারা ফোন করবেন তারা আসুন। দাঁতের ক্ষেত্রে যখন আপনি দাঁত প্রসঙ্গ আনলেন, আমি একটু জিজ্ঞেস করতে চাইবো, অনেকে মাড়ির দাঁত ক্ষয়ে যায়, এই সমস্যার কথা আমি সেদিন শুনছিলাম, মাড়ির দাঁত ক্ষয়ে গেছে কোনো কারণের জন্য, কিন্তু দাঁতগুলো পুরোপুরিভাবে মাড়ি থেকে আপরুটেড হয়ে যায়নি, অর্থাৎ মাড়ির মধ্যেই সমান অবস্থায় দাঁতগুলো রয়ে গেছে, উপরের অংশটা যেটা চেবানোর অংশটা সেটা ভেঙে মাড়ির সঙ্গে সঙ্গে মিশে গেছে, ব্যথা যন্ত্রণা কিছুই নেই। তার কি করা উচিত এই সময় ডাক্তারবাবু? দাঁতগুলো কিন্তু ট্রিটমেন্ট করে নেওয়া উচিত, দাঁতগুলো ট্রিটমেন্ট করে কিন্তু আবার আগের মতন দাঁত ওরকম বড় যেরকম দাঁত ছিল ওনার প্রাথমিক অবস্থায় ওটা কিন্তু তৈরি করে দেওয়া যায়, আবার ঠিকঠাক করে দেওয়া যায়। তার জন্য হয়তো কয়েকটা সিটিং দিতে হবে,
মানুষের ভয় পাওয়ার কিছু নেই যে কয়েকবার যাব আমার কি হবে করোনা, না, একদমই না। যেখানে যেখানে ভালোভাবে প্রোটোকল মেনে কাজ হচ্ছে আপনি সেখানেই সেই সমস্ত চেম্বারেই যান, সেই সমস্ত ডক্টরকে দেখান যেখানে প্রোটোকল ঠিকঠাক মেনে কাজ হয়, এবং সেই সমস্ত জায়গায় গেলে আপনার দাঁতগুলো কিন্তু রিকভার হয়ে যাবে। দাঁতগুলোকে যদি দীর্ঘদিন এখন ফেলে রেখে দেন, কবে ভ্যাকসিন আসবে 3-4 মাস এখনও হয়তো দেরি আছে, তার জন্য ফেলে রেখে দেন, ততদিনে দেখা যাবে যে দাঁতগুলোর আরও ক্ষতি হয়ে যাবে। এবং যদি রুটগুলো ক্ষতি হয়ে যায় না, রুটগুলো নড়ে যায় বা কোনোভাবে রুটের মধ্যে কোনো ইনফেকশন চলে যায়, ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু দাঁতগুলো বাঁচানো যাবে না, তখন আপনাকে তুলতেই হবে। তো সেই জন্য আমি বলছি যেহেতু এখন ব্যথা নেই এবং দাঁতের রুটগুলো ভালো রয়েছে, আপনি যেটা বললেন যে রুটগুলো ভালো রয়েছে, ওপরটা ভেঙে পড়ে গেছে, এরকম যদি হয় আপনি কিন্তু দাঁতটাকে আবার রিকভার করতে পারবেন। তো সেটার জন্য আমার মনে হয় একটু তাড়াতাড়ি দেখানোই ভালো। যেখানে ভালো করে প্রোটোকল মেনে কাজ হচ্ছে, যেখানে আপনার কোনো ভয় নেই, আপনি ভরসা করতে পারবেন যে না আমার এখানে গেলে কোনো প্রবলেম হবে না, আপনি সেই রকম জায়গাতেই যাবেন। সেরকম জায়গায় গেলে আপনি ভালো জায়গায় গেলে আপনি কিন্তু এটা রিকভার হয়ে যাবে দাঁতগুলো। বেশ, আমি ফোন নেব আরেকজনের। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার। আমি বাঘাযতীন থেকে রমু বলছি, রমু দাস। রঘু দাস, বলুন রঘুবাবু। রমু, হ্যাঁ বলুন। বলছি আমরা এখানে সতর্কতা হিসাবে কি ভিটামিন ডি খেতে পারবো কি, আর খেলে কেমন ভাবে খাবো? কি খাবেন? ভিটামিন ডি কি খেতে পারবো এখন ভিটামিন ডি? সতর্কতা হিসাবে? হ্যাঁ, শিওর। ভিটামিন ডি অবশ্যই আপনি খেতে পারবেন, কারণ ভিটামিন ডি তো অবশ্যই আপনার হাড়ের শক্তি যোগায়, এটা আপনি জানেন ভালো করেই। তো ভিটামিন ডি কোনো প্রবলেম নেই। আপনার আরেকটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি ভিটামিন সিটা কিন্তু আমাদের ডিরেক্ট ইমিউনিটির কাজ করে, যে আমাদের ধরুন ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য করোনা যাতে অ্যাটাক করতে না পারে বা অ্যাটাক করলেও শরীরে বাসা বাঁধতে না পারে, তার জন্য ভিটামিন সিটা ইমিডিয়েট দরকার। মানে একদম প্রাথমিক যে বাধাটা দেবে, প্রাথমিক রেজিস্ট্যান্স যেটা করবে, প্রাইমারি রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। কিন্তু ভিটামিন ডিটাও কিন্তু সেকেন্ডারি রেজিস্ট্যান্সে কাজে দেবে। কীভাবে কাজে দেবে? কারণ ভিটামিন ডি আমরা খুব ভালো করেই জানি, ভিটামিন ডি বলুন, ক্যালসিয়াম বলুন, এগুলো কিন্তু আমাদের শরীরের যে হাড় রয়েছে যেখানে বা দাঁত আছে, এগুলোতে কিন্তু শক্ত করতে বা এগুলোকে শক্তি যোগাতে এগুলো কিন্তু ভীষণ সক্ষম, ভিটামিন ডি ভীষণ কাজে দেয়। তো এবার এগুলো যখন সক্ষম হবে, আমি একটা কথা আপনাদের বলি যে যখন আমাদের হাড় খুব শক্ত থাকে না, তখন আমাদের শরীরে কিন্তু অনেক রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যায়। যদি আমাদের হাড় কমে যায়, যেটার জন্য দেখবেন যে বয়সকালে আমাদের অনেক শরীরে রোগ অ্যাটাক করতে পারে, তার কিন্তু এটাও একটা কারণ। বয়সকালে যেমন অন্যান্য অঙ্গ যেমন দুর্বল হয়ে পড়ে, তার সঙ্গে সঙ্গে কিন্তু হাড়টাও আমাদের দুর্বল হয়ে পড়ে, যার জন্য আমাদের প্রতিরোধ ক্ষমতা, শরীরের রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায়। তো এটা যখন, এবং আরেকটা আপনাকে উদাহরণ দিই, যেমন দেখবেন আমাদের সাধারণত যে কোনো ডক্টরের চেম্বারে যান না কেন, সে যে কোনো ডিপার্টমেন্টে আপনি যান, দেখবেন ছেলে রোগীর থেকে মেয়ে রোগীর সংখ্যা বেশি। তার কারণটা এটাই যে মেয়েদের রেজিস্ট্যান্স পাওয়ার কম, কারণ কি মেয়েদের হাড়ের জোরটা কম। মেয়েদের হাড় কিন্তু ছেলেদের থেকে অনেক দুর্বল হয়, তার জন্য দেখবেন যে মেয়ের পেশেন্টের সংখ্যা সাধারণত বেশি থাকে। তো এই কারণের জন্য আপনাকে বারবার করে বলছি, এটা আমি মনে করে দিলাম একটাই কারণে, একটাই উদ্দেশ্যে, সেটা হলো যে হাড়টা কিন্তু আমাদের ভীষণভাবে শক্তি যোগায়। তো হাড় যদি কোনো জিনিস যদি হাড়ের শক্তিটা যোগায় বা হাড়টাকে ঠিক মতন গঠন করে বা হাড়টাকে শক্ত করতে সাহায্য করে, সেই জিনিসটা কিন্তু আমাদের সেকেন্ডারি ইমিউনিটিতে কাজে দেয়। তো ভিটামিন ডিটা কিন্তু হাড় শক্ত করতে কাজে দেয়, ভিটামিন ডি বলুন বা ক্যালসিয়াম বলুন, তো এগুলোর জন্য সেকেন্ডারি ইমিউনিটির কাজ করে। তো ভিটামিন সিটা যেমন প্রাইমারি ইমিউনিটি ডিরেক্টলি রেজিস্ট্যান্সে কাজে দিচ্ছে, ভিটামিন ডিটাও কিন্তু ইনডিরেক্টলি রেজিস্ট্যান্সে কাজে দিচ্ছে। তাই ভিটামিন ডি আপনি অবশ্যই খেতে পারবেন, বেশ, খাওয়াটা ভালো। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নামটা একটু বলবেন। হ্যাঁ, আমার নাম হরষিত মজুমদার, আমি বাণীপুর হাবড়া থেকে বলছি। হরষিত আমি মজুমদার। হ্যাঁ, হরষিত বাবু, আমি বাণীপুর হাবড়া। আমার প্রবলেমটা কিছু আমি জানতে চাচ্ছি, আপনাদের অনুষ্ঠানটা খুব আমার ভালো লাগে, আমি রেগুলারই শুনি, কিন্তু আপনার সব শুনলাম খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আমার জানা, সেটা হচ্ছে যে এই হাওয়ায় কি করোনার জীবাণুটা কি ছড়াচ্ছে? আমরা যে সবাই এখনো সচেতন না, যে মাস্ক পরে বেরোচ্ছি না, অনেকে বাজারে যাচ্ছি মাস্ক পরছে না, অনেক ফেরিওয়ালারা আসছে তারাও দেখছি মাস্ক পরছে না। আমি অবশ্যই 6 মাস ঘরের থেকে বেরোচ্ছি না, কিন্তু যা দেখছি বাজারে, যা টিভিতে যা দেখছি, তা আপনার কাছে, ডাক্তারবাবুর কাছে এটুকু আমার জানা যে জীবাণুটা কি হাওয়ায় ছড়াচ্ছে কিনা। বেশ, হ্যাঁ, আমি একটু আপনাকে এলাবোরেটলি একটু বিস্তারিতভাবে আমি বলবো 2-3 মিনিট টাইম নিয়ে। সেটা হচ্ছে প্রথম কথা, হাওয়াতে অবশ্যই ছড়াচ্ছে, কিন্তু এই কথাটা শুনে আপনি ঘাবড়ে যাবেন না যে হাওয়াতে ছড়াচ্ছে তার মানে বিশাল প্রবলেমের ব্যাপার। কিন্তু হাওয়াতে ছড়ালেও এটা মাথায় রাখবেন যে হাওয়াতে কিন্তু ওটা জীবিত থাকতে পারে না। মানে এমন নয় যে আপনি একটা 10 কিলোমিটার দূরের বাড়িতে রয়েছেন এবং আপনার 10 কিলোমিটার দূরে আপনার একজন পেশেন্ট রয়েছে, কোনো একজন, সে তার কাছ থেকে হাওয়াতে এয়ারবর্ন হয়ে হাওয়াতে ভেসে ভেসে আপনার কাছে চলে এলো, এরকম কিন্তু হবে না। এটা কিন্তু হাওয়াতে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। কিন্তু আমি কেন বললাম যে এয়ারবর্ন হাওয়াতেও যেতে পারে, হাওয়াতেও ছড়াতে পারে, তার কারণটা হলো ধরুন দুজন মানুষ খুব কাছাকাছি চলে এলো এবং দুজনের মধ্যে, আমি মাস্কের প্রশ্নটাও আসবো, আপনি যে মাস্কের কথাটা বলেছেন, ধরুন দুজনের মধ্যে দুজনেই মাস্ক পরেননি, এমন অবস্থায় একজনের হয়তো করোনা আছে, উনি জানেন না হয়তো ওনার করোনা আছে, প্রাইমারি স্টেজে রয়েছে, অ্যাসিমটোমেটিক, মানে কোনো সিমটম নেই, তো উনি হয়তো কোনোভাবে উনি কাশলেন বা হাসলেন, কিছু একটা করলেন, তো তখন কিন্তু ওনার ওই ড্রপলেট থেকে হাওয়াতে ব্যাপারটা ছড়িয়ে গিয়ে, করোনাটা ছড়িয়ে গিয়ে ওই এয়ারের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে, তখন কিন্তু আপনার শরীরে, আপনার যে নাকের যে আপনার ছিদ্র রয়েছে বা মুখে
চোখের ছিদ্র রয়েছে, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু আপনার তখন ওই করোনা ভাইরাসটা ঢুকে যাবে। তো এই জিনিসটা থেকে আটকানোর উপায় হলো, আপনি যেটা বললেন যে ফেরিওয়ালা বলুন বা বাজারে বলুন মাস্ক পরছে না, আপনি যদি পরে থাকেন, মানে দুজনের পড়ার জায়গায় যদি একজনও পরে থাকে, তাহলেও কিন্তু জিনিসটা আটকানো যাবে। কেন আটকানো যাবে? কারণ একজনের কাছ থেকে যদি ছড়িয়েও যায় জিনিসটা, ধরুন হাওয়াতে গেল, মানে হাওয়াতে গেলে তো আপনার শরীরে কোনো অংশ দিয়ে তাকে ঢুকতে হবে করোনাটাকে, কিন্তু আপনার শরীরে কোনো অংশ দিয়ে কিন্তু কোভিড-19 ঢুকতে পারবে না যদি আপনার মুখে মাস্ক ঠিক মতন ব্যবহার করা থাকে, নাকটা যদি ঢাকা থাকে, মুখ ঢাকা থাকে, তাহলে কিন্তু করোনা ঢুকতে পারবে না। তাই এটা খেয়াল রাখবেন যে আপনি যদি সতর্ক হন এবং লোককে যদি সতর্ক করেন, তাহলে লোকে যদি কেউ যদি অসতর্ক হয়েও থাকে, আপনি সতর্ক থাকলে সেটা কিন্তু হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন দেখবেন কোনো আপনি বাজারে গেলেন বা বাইরে কোথাও গেলেন, আপনি দেখবেন যে কেউ প্রোটোকল মানছে না, অনেকে হয়তো প্রোটোকল মানছে না, আপনি সেটা যে যদি কোনোভাবে প্রশাসনকে নজরে দেওয়া যায় সেগুলো দেবেন, সে ঠিক আছে, কিন্তু আপনি নিজেও একটু সচেতন হবেন। কীভাবে হবেন? আপনি যে প্রোটোকলগুলো মেনটেন করেন সেগুলো তো করবেনই, যেমন স্যানিটাইজার বলুন বা মাস্ক বলুন করবেন, তার সঙ্গে সঙ্গে আপনি ওই বাজারের ওই এরিয়া থেকে উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে আপনি বাড়ি চলে আসবেন। আপনি কিন্তু বেশি ওখানে থাকবেন না। টোটাল টাইমটা মাথায় রাখবেন, টোটাল টাইমটা যেন 8 ঘন্টা না হয়, মানে কখন থেকে 8 ঘন্টা না হয়, আপনি ওই সংস্পর্শে আসা থেকে মানে বাজারে যাওয়ার ভদ্রলোকের সংস্পর্শে আসার থেকে শুরু করে আপনার বাড়িতে এসে আপনার ড্রেস চেঞ্জ করা এবং জামা প্যান্টগুলো জলে কাচা এবং আপনার গোটা বডিটাকে স্যানিটাইজ করা, গোটা হাতটাকে, গোটা বডি কোনো জায়গায় যদি আপনি হাত দিয়ে থাকেন সেগুলো স্যানিটাইজ করা, এই টোটাল টাইমিংটা যদি 8 ঘন্টার মধ্যে হয়, 8 ঘন্টার কম হয়, তাহলে কিন্তু আপনার কোনো ভয় নেই। তাহলে আপনি যখন বাজারে গিয়ে দেখবেন যে এরকম কোনো প্রবলেম হয়েছে, কেউ বাজারে হয়তো প্রোটোকল মানছে না বা কোনো প্রবলেম হয়েছে, আপনি তো জানেন না তার করোনা আছে কি নেই, আপনি ধরেই নেবেন যে তার করোনা হতে পারে, কোভিড-19 তার শরীরে আছে। আপনি তখন কী করবেন? আপনি সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন, বাড়ি ফিরে আপনি বাড়িতে যে জামা কাপড়গুলো বাইরে পড়ে গেছেন, বাড়িতে এসে ইমিডিয়েটলি ওয়াশরুমে ঢুকে সেই জামা কাপড়গুলো আপনি কেচে দেবেন এবং আপনি ওয়াশরুম থেকে বেরোনোর আগে গোটা বডিকে স্যানিটাইজ করবেন, আপনার হাতকে স্যানিটাইজ করবেন, করে তারপরে আপনি বেরোবেন, নতুন জামা কাপড় পরে আপনি তারপর ওয়াশরুম থেকে বেরোবেন এবং এই টোটাল প্রসিডিওরটা, টোটাল টাইমিংসে যেন 8 ঘন্টার মধ্যে হয়। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নাম? নদিয়া থেকে অমিয় কুমার দে। বলুন। নদিয়ার কালীগঞ্জ। অমিয় বাবু বলুন। হ্যাঁ বলছি যে আমার এই দাঁতের খুব শিরশিরানি হচ্ছে, মানে ঠান্ডা জল খেলে বা মিষ্টি সামগ্রী খেলে, মিষ্টি জাতীয় সামগ্রী খেলে পরে শিরশিরটা বেশি হচ্ছে খুব। এটা কি প্রবলেম হতে পারে? তাছাড়া আদার্স কোনো প্রবলেম নেই। আপনার অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে দাঁতের যে এনামেলগুলো থাকে না, আমরা যেটা সাদা অংশ দেখতে পাই, আপনি বাড়িতে আয়নায় ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন মিরারে। আপনি যদি পেছনের দিকে দাঁত হয় হয়তো দেখতে নাও পেতে পারেন, কিন্তু সামনের দিকে দাঁত হলে আপনি মিরারে দেখতে পাবেন। দেখবেন দাঁতগুলো পাশের দাঁতের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, দেখবেন যে দাঁতগুলো আপনার প্রবলেমটা হচ্ছে সেই দাঁতগুলো দেখবেন একটু ইয়েলো হয়ে গেছে পাশের দাঁতের থেকে, মানে উপরের অংশটা বলতে দাঁতের যে পোর্শনটা উল্টো দিকে দাঁতের সঙ্গে টাচ হয় সেই পোর্শনটা দেখবেন একটু ইয়েলো হয়ে গেছে। তার কারণটা হলো ওইখানে এনামেলটা নষ্ট হয়ে গেছে। দাঁতের এনামেলটা নষ্ট হয়ে গেলেই তখন কিন্তু ওই জায়গাটা ইয়েলো হয়ে যায় এবং তখনই কিন্তু আমাদের শিরশির কনকনানি ভাবটা, ঠান্ডা, বিশেষ করে ঠান্ডা খেলে বেশি হয়, গরম খেলেও অনেকের হয়, কিন্তু ঠান্ডাটা বেশি হয়। তো তখন দেখবেন এই কনকনানি, শিরশিরানি এই জিনিসগুলো হয়। তো আপনার এটা থেকে বাঁচার উপায় হলো আপনি যে কোনো ওষুধের দোকানে গিয়ে, আপাতত টেম্পোরারিলি ওষুধের দোকানে গিয়ে আপনি বলবেন যে কোনো অ্যান্টি সেন্সিটিভ পেস্ট দিতে, টুথপেস্ট। অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট বাজারে অনেক রকম পাওয়া যায়, আমি ব্র্যান্ডের নেমটা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু আপনি বাজারের দোকানে গিয়ে, যে কোনো ওষুধ দোকানে গিয়ে আপনি যদি বলেন যে অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট দিন যে কোনো, তাহলে অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্টটা নিয়ে আপনি ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি 4 বার দিনের মধ্যে ব্যবহার করবেন, তার মধ্যে 2 বার সকালে ঘুম থেকে উঠে যেমন নর্মাল টুথপেস্টে নর্মাল ব্রাশে করে আপনি ব্রাশ করেন, সেই নর্মাল টুথপেস্টের পরিবর্তে আপনি এই অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্টটা নিয়ে নর্মাল ব্রাশে করেই আপনি ব্রাশ করবেন। আর একবার রাত্রে শোয়ার আগে আপনি আঙুলে করে ব্রাশ করবেন। এই 2 বার গেল ব্রাশের ব্যাপারটা। এছাড়াও আরও 2 বার, আমি বলেছি মোট 4 বার, আরও 2 বার আপনি কী করবেন? আপনি সারাদিনে যতবার করে জল খান তার মধ্যে যে কোনো 2 বার জল খাওয়ার আগে আপনি আঙুলে করে যে দাঁতগুলো সংশ্লিষ্ট, যে দাঁতগুলো আপনার শিরশির করছে সেই দাঁতগুলোর উপরের অংশটা মানে আমি আগেও যেটা বললাম যে দাঁতের যে পোর্শনটা উল্টো দিকে দাঁতের সঙ্গে টাচ হচ্ছে সেই পোর্শনটাতে আপনি ভালো করে লাগিয়ে নেবেন ওই টুথপেস্টটা, আঙুলে করে ভালোভাবে লাগিয়ে নেবেন, যে দাঁতটায় বা দাঁতগুলোতে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আপনি ডিরেক্টলি থুতু না ফেলে বা জল দিয়ে মুখ কুলকুচি না করে ডিরেক্টলি আপনি জলটা খাবেন, বা যে জিনিসটা খেলে আপনার অসুবিধা হচ্ছে সেই জিনিসটা খাবেন ডিরেক্টলি। তাতে আপনার দেখবেন অনেকটা কম কন্ট্রোলে থাকবে। এবার মানুষের মনে সাধারণত এই প্রশ্নটা জাগে, অবভিয়াসলি প্রশ্নটা জাগাই কথা, যে আমি তো দাঁতের উপর লাগিয়ে নিলাম, তাহলে ওটা তো আমার থুতু গিললে বা জলটা খেলে বা খাবারটা খেলে আমার তো পেটে চলে যাবে, পেটে কোনো প্রবলেম হবে না? না, পেটে কোনো রকম প্রবলেম হবে না, কারণ এই ধরনের টুথপেস্টগুলো কিন্তু মেডিকেটেড টুথপেস্ট হয়। অ্যাকচুয়ালি টুথপেস্ট বলে না, যে কোনো মুখের ভেতরে লাগানোর কোনো মলম, টুথপেস্ট যাই হবে না কেন, সেগুলো কিন্তু মেডিকেটেড হয়, সেগুলো পেটে গেলে পেটের কোনো ক্ষতি হয় না। কিন্তু তবুও আপনি ভালো করে দাঁতের উপরটা লাগিয়ে নেবেন। যদি পেটে চলে যায়, পেটে গেলে কোনো রকম পেটের প্রবলেম হবে না ঠিকই, কিন্তু দাঁতের যেখানটা আমি লাগিয়েছিলাম সেই জায়গায় লাগানোরটা কোনো মানে হলো না, কারণ যদি ওটা ধুয়ে চলেই গেল তাহলে আমার ওখানে লাগানোর কোনো মানে হলো না। তাই আমাকে চেষ্টা করতে হবে ভালো করে দাঁতের উপরটা লাগিয়ে নেওয়ার, যাতে করে ধুয়ে জলের সঙ্গে পেটে না চলে যায়। কিন্তু পেটে চলে গেলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ পেটে চলে গেলেও আপনার পেটের কোনো প্রবলেম হবে না। বেশ, কে রয়েছেন পরের ফোনে?
কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি স্বপন রায় বলছি বাউলি বজবজ থেকে। হ্যাঁ বলুন স্বপন বাবু, শুনতে পাচ্ছি আপনাকে। স্বপন বাবুর ফোনটা কেটে গেছে, আমরা আবার নতুন ফোন নেব। স্বপন বাবু আপনি ট্রাই করুন, পরে যদি সুযোগ হয় আপনি অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি পরের ফোন আসার আগে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো, ডাক্তারবাবু আমরা যে প্রথম দিন থেকে যদি দেখি তো দেখবো যে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রিগুলো অনেক বেশি এফেক্টেড, বিশেষত স্পেন, ইটালি, আমেরিকা এগুলো এফেক্টেড। সেই অনুযায়ী 130-35 কোটির প্রায় জনসংখ্যা, ভারতবর্ষ খুব একটা বেশি এফেক্টেড নয়। এটা কেন? এটা কি মানে আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল এর জন্য, বা খাওয়া দাওয়া, নাকি আমরা বেশি পরিমাণ মশলাপত্র খাই বা খেয়ে থাকি, এই কারণগুলো দায়ী? কী জন্য আপনার কি মনে হয়? না, একদমই এই কারণগুলো নয়। দুটো কারণের জন্য এটা মেনলি হয়েছে, মানে আমাদের এখানে বেশি এফেক্ট করতে পারেনি দুটো কারণের জন্য। প্রথম কারণ হলো যে আমাদের দেশে আপনি পরিসংখ্যান অনুযায়ী যদি দেখেন দেখতে পাবেন আমাদের দেশে কিন্তু ইয়ং জেনারেশনের সংখ্যাটা অনেকটাই বেশি, 65% বিলো 35, এবং 35% বাকি 35 অ্যাবাভ 35 থেকে সিনিয়র সিটিজেন থেকে শুরু করে অ্যাবাভ 35 ধরুন 45, 50 এরকম এজ গ্রুপের মানুষ রয়েছেন 35%, বাকি 65% কিন্তু বিলো 35। তার মানে আমরা কিন্তু আমাদের দেশ কিন্তু ইয়ং জেনারেশন আমাদের দেশের জনসংখ্যা বেশি, যার ফলে এই ইয়ং জেনারেশনের মধ্যে ন্যাচারালি একটা রেজিস্ট্যান্স পাওয়ার শরীরে বেশি থাকে, যার ফলে, এবং শুধু রেজিস্ট্যান্স পাওয়ার বেশি থাকে তাই নয়, তার সঙ্গে সঙ্গে ইয়ং জেনারেশনের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি, এবং তার সঙ্গে সঙ্গে রোগের সংখ্যাটাও কম, রোগের সংখ্যাটা অনেকটাই কম। ধরুন কোনো রকম ভিসেরাতে আমি দেখুন যখন থেকে বয়সকালে হয়তো অনেকের শ্বাসকষ্ট, অনেকের লাংসের প্রবলেম, অনেকের হয়তো কিডনির প্রবলেম, অনেকের হার্টের প্রবলেম, এইগুলো কিন্তু বয়স যত কম থাকে তত কিন্তু হয় না, সাধারণত হয় না। এমন নয় যে হয় না, হয়, কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কম, যার ফলে বিলো 35 থাকার জন্য এবং তাদের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার জন্য এবং বেশি রোগ না হওয়ার জন্য এদের কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি, এবং এর জন্য যখন কোভিড-19 ভাইরাসটা অ্যাটাক করতে যায় তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইখানেই প্রত্যাখ্যাত ফিরে যায়, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যদি প্রত্যাখ্যাত ফিরে নাও যায়, যদি অ্যাটাক করেও দেয়, তখনও কিন্তু ওই শরীরের মধ্যে যে আমাদের অ্যান্টিবডিটা থাকে সে কিন্তু অল টাইম চেষ্টা করে তাকে প্রতিরোধ করার, অল টাইম চেষ্টা করে। এবং অনেক সময় যদি ইয়ং বয়স হয়, অ্যান্টিবডির জোর বেশি থাকে, রেজিস্ট্যান্স পাওয়ার বেশি থাকে, যেটা আমি বারবার বলছি, তখন কিন্তু ওইখানেই কোভিড-19 শেষ হয়ে যায়। যার জন্য আমাদের, এবং তখন যখন টেস্ট করতে যায় ন্যাচারালি টেস্ট করলে পায় না, এবং অনেকে যার জন্য অ্যাসিমটোমেটিকও হয়, টেস্ট করেও না, অনেকে বাড়িতে সেরে যায়। এই কারণের জন্য আমাদের দেশে কিন্তু অনেকটাই কম, এক নম্বর। সেকেন্ড হচ্ছে আমাদের বুঝতেই পারছেন যে এই জনসংখ্যাটা ইয়ং বলেই এবং প্রতিরোধ ক্ষমতা বেশি বলেই কিন্তু আমাদের এই সুস্থতার হারটা অনেকটাই বেশি। যেখানে অন্য গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে 2%-এর অনেক বেশি, সেখানে আমাদের ক্ষেত্রে কিন্তু 2%-এরও অনেক কম। এখন তো বোধহয় 1 পয়েন্ট সামথিং নেমে এসছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে আরেকটা পয়েন্ট আমি খুব ভালো উল্লেখ করবো, যে আমাদের দেশে কিন্তু সরকার অনেক আগের থেকে একদম কেয়ারফুলভাবে সব জিনিসটা হ্যান্ডেল করেছে, মানে অনেক আগের থেকে আমাদের লকডাউনগুলো হয়েছে, এটা অন্যান্য দেশে কিন্তু অনেক ক্ষেত্রেই হয়নি। আপনি যদি ইউএসএতে দেখেন বা ইটালিতে দেখেন বা অন্যান্য দেশে দেখেন, ব্রাজিলেও যদি দেখেন, আমাদের ব্রাজিল কিন্তু ইন্ডিয়ার সাথে অলমোস্ট সেম একটা সময় বাড়ছিল আর কি, মানে সেম সময় ব্রাজিলে শুরু হয়েছে ইন্ডিয়ার মতন, সেম সময় ব্রাজিলেও ডাউনওয়ার্স দেখা দিয়েছে, যেটা আমাদের এখানে হচ্ছে। তো ব্রাজিল আমাদের মতন বুঝতে পারছেন জনসংখ্যাটা মোটামুটি আমাদের মতোই কালো চামড়ার মানুষ বেশি থাকেন, ক্লাইমেটও মনে হয় অলমোস্ট সেম, যার ফলে ব্রাজিল এবং ইন্ডিয়াটা মোটামুটি যদি আমি তুলনা করি তাহলে ব্রাজিলেও কিন্তু সুস্থতার হার অনেকটাই বেশি কম ইন্ডিয়ার থেকে, এবং প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই ব্রাজিলে কম, যেহেতু আমাদের এখানে সুস্থতার হারটাও বেশি। কেন না, আমাদের এখানে জনসংখ্যা ইয়ং জেনারেশন বেশি, এবং তার সঙ্গে সঙ্গে ব্রাজিলেও দেখবেন প্রেসিডেন্টও অনেক দিন নিজের ঠিক মতন কেয়ার নেননি, অনেক দিন একটু বাইরে বেরিয়েছিলেন, অনেক দিন অনেক রকম প্রোটোকল মেনটেন করেননি, এবং সেখানে জনগণও করেননি। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা হয়নি, আমাদের দেশে প্রথম থেকেই কিন্তু প্রোটোকল মেনটেন করা হয়েছিল, এবং খুব খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের দেশে এই লকডাউন ব্যাপারগুলো হয়েছিল। হয়তো তাতে করে কিছু আমাদের অনেকের অনেক প্রবলেম হয়েছে, অনেকের হয়তো অর্থনৈতিক অবস্থাটা অর্থনৈতিক চাকাটা বসে গেছে, অনেক রকম প্রবলেম হয়েছে, কিন্তু তবুও এই সুস্থতার দিক দিয়ে আমরা কিন্তু অনেক রকম বেনিফিট পেয়েছি এই কারণের জন্য। একদম। কেউ কি আছেন পরের ফোনে? হ্যালো, কে বলছেন? আমি সোনারপুর থেকে কৃষ্ণা চক্রবর্তী বলছি। কৃষ্ণা চক্রবর্তী, হ্যাঁ স্বাগত, বলুন শুনতে পাচ্ছি। আমি আমার দাঁতের একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাই ডাক্তারবাবুর সঙ্গে। বলুন। আমার ওই ডান দিকে যে একদম লাস্টে যেটা কফের দাঁতটা, ওটার মধ্যে না খুব ব্যথা হচ্ছে, বেশ মানে কয়েকদিন ধরে খুব ব্যথা ছিল, তারপরে ওষুধ খাওয়ার পরে কিছুটা কমেছে, কিন্তু মানে আমি কি করবো। আর এদিকে বাঁ দিকেও একটা দাঁত, মূলের দাঁতে মানে ক্যারেজ হয়েছে, এবং মানে ভেতর দিকে অংশটা খুলে মানে ভেঙে পড়ে গেছে। তবে আমার সমস্যা আছে, কি করবো ডাক্তারবাবু? রুট ক্যানাল হয়েছিল আপনার, তাই তো?
না রুট ক্যানেল হয়নি, আমি একদম একদম কষের দাঁতটা তার আগে সব দাঁতগুলো পড়ে গেছে, ক্যারেজের জন্য আমি তুলে ফেলেছি। একদম লাস্টের যে দাঁতটা ডান দিকে সেটা মানে গামটার মধ্যে খুব ব্যথা হচ্ছে, আর দাঁতটা ছোট হয়ে গেছে, নিচে গামের দিকে ঢুকে গেছে, ওটাতেই ব্যথাটা হচ্ছে আর কি বেশি। বুঝতে পেরেছি। তো আপনাকে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে একটু ওষুধ খেতে হবে। হ্যাঁ, ওষুধ খেলে ব্যথাটা কমে যাবে। এবার ব্যথা কমে যাওয়ার পর আপনি একটু ডক্টরকে জিজ্ঞেস করবেন যে দাঁতটা, যেহেতু আপনি লাস্টের দাঁত বললেন এবং আপনি নিজেই বললেন যে দাঁতটা পুরোটা হয়তো বেরোয়নি, অল্প একটু দেখা যাচ্ছে, তো সেরকম যদি হয় তার মানে এটা আক্কেল দাঁত, এবং সেটা কিন্তু এক্সরে করে আগে দেখতে হবে যে কতটা কী পরিস্থিতি রয়েছে, দাঁতটা কতটা মাড়ির ভেতরে ঢুকে রয়েছে, হাড়ের মধ্যে কতটা রয়েছে। আর একটা কথা বলে দিই, এক্সরে কিন্তু মুখের ভেতরে এখন অনেক জায়গাতে হয়তো হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আপনাকে বড় এক্সরে করতে হবে মুখের বাইরের থেকে, কারণ মুখের ভেতরে অনেকেই হয়তো টেকনিশিয়ানরা রিস্ক নিতে চাইছেন না, বড় এক্সরেটা করতে হবে। এবং এক্সরে করার পর আপনাকে দেখতে হবে যে দাঁতটা ঠিক কোন জায়গায় কীরকম পরিস্থিতি রয়েছে, এবং সেটা করার পরে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ডক্টর যদি বলেন, আপনাকে অ্যাসিওরেন্স দেন যে আপনার দাঁতটা আধ ঘন্টার মধ্যে তোলা হয়ে যাবে, তাহলে আপনি তুলবেন। আদারওয়াইজ আপনি এখন একটু মানে একটু না তোলাই ভালো, কিছুদিন একটু দেখে নেওয়াই ভালো, কারণ কি আধ ঘন্টার বেশি মুখের ভেতর কাজ করা কিন্তু এখন যাবে না। একদমই। কেউ আছেন ফোনে? হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? একটু নামটা শুনতে চাই। অমর ঘোষ। বলুন। আমদুলিয়া থেকে। বলুন বলুন, শুনতে পাচ্ছি। বলছি আমার লাস্টে দাঁতের মধ্যে একদম আজকাল মানে লাস্টের দাঁত মধ্যেখানটা উঠে গেছে, ঠিক আছে, মধ্যেখান উঠে গেছে, আজকাল মানে লাস্টের দাঁতে গর্ত হয়ে গেছে, ওই জায়গাটা কি করা যায় সেইটাই ডাক্তার ওর সাথে আলোচনা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনার ব্যথাটা কিছু আছে? ব্যথা বলতে হালকা ব্যথা আছে, কিন্তু গর্ত হয়ে আছে, আর ওই যত খাবার খাচ্ছে ওখানে দিন হয়ে যাচ্ছে। আর আপনার বয়সটা কত? বয়স এখন ওই 35 বছর। 35? 35 বললো তো? 35? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার যেহেতু ব্যথা নেই, তো আপনি ওইটা ডক্টরের সাথে কনসাল্ট করে একটু সিল করে নিতে পারেন। যেহেতু আপনি বললেন মাঝখানটা গর্ত হয়ে গেছে, ফলে নিশ্চয়ই আমার যেটা মনে হচ্ছে যে হয়তো খাবার টাবার জমেই হয়তো আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। যদি খাবার জমার সময় ছাড়া অন্য কোনো সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে ডক্টর আপনাকে বলবেন হয়তো দাঁতটা একটু এক্সরে করে অন্য ব্যবস্থা করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার খাবার ঢুকে যাওয়ার জন্যই ব্যথাটা করছে, তো সেক্ষেত্রে আপনাকে সিল করে নিলে আপনার আপাতত মানে ফিলিংটা করে নিলে আপনার আপাতত সমস্যাটা সমাধান হয়ে যাবে। একদমই। আমরা এবার কি খাবো, কি করব, খাওয়ার একটা বিষয় থেকে যায়। তো সেই খাবার ক্ষেত্রে আমরা কি ধরনের খাবার খেলে আমাদের এই সময়টা ভালো হয়, এটা একটা প্রশ্ন থাকবে। এবং যেহেতু সামনে ফেস্টিভ সিজন আসছে, তো কাজে সেই সময় খাবার ক্ষেত্রে কি আমাদের কোনো বিশেষ কোনো রেস্ট্রিকশন থাকবে? ডাক্তারবাবু কি বলবেন, একবার শুনবো। আমি বলবো প্রথম কথা যে দেখুন, প্রথম কথাই হচ্ছে যে নিশ্চয়ই বয়স্ক মানুষ বা যারা ধরুন কোনো রকম কোনো প্রবলেম আছে কোনো অর্গানের, বা ধরুন বয়স্ক মানুষ, তারা নিশ্চয়ই ঠাকুর দেখতে যাবেন না। যদি তারা ঠাকুর দেখতে যান, তারা যদি আলাদা কোনো গাড়িতে যান তাহলে ঠিক আছে, তাহলে তারা গাড়ি থেকে নেমে ঠাকুর দেখে আবার গাড়িতে বসে চলে যাবেন। কোনো রকম বাইরে কোনো খাওয়া দাওয়া করবেন না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যদি আপনারা অন্য কোনো মানুষ হন, মানে সিনিয়র সিটিজেন নয় বা ধরুন তার কোনো প্রবলেম নেই, এরকম কোনো মানুষ যদি হন, তিনি ঠাকুর দেখতে অবশ্যই যাবেন এবং বাইরে অবশ্যই খাওয়া দাওয়া করবেন, কোনো প্রবলেম নেই। শুধু দেখবেন যে যেখানে আপনি খাওয়া দাওয়া করছেন সেই সংশ্লিষ্ট দোকানটিতে যেন সমস্ত প্রোটোকল ঠিকঠাক মেনটেন করা হয়, এবং আপনি নিজেও যেন সেই প্রোটোকলগুলো মেনটেন করেন। মানে রেস্টুরেন্টে বসার আগে, দোকানে বসার আগে চেয়ারগুলো আপনি একটু স্যানিটাইজ করে নেবেন, একটু স্প্রে করে নেবেন, যদি তাতে করা থাকেও তা সত্ত্বেও আপনি করে নেবেন। কারণ আপনি তো জানেন না, তারা হয়তো বলছে করা আছে, হয়তো অনেক সময় অনেক বড় দোকানেও হয়তো মিস্টেক হতে পারে, হয়তো করা আছে বলছে, হয়তো করা আছেও, কিন্তু তারা তো লোক দিয়ে করে, হয়তো কোনো জায়গায় কোনোভাবে বাদ হয়ে পড়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে। আপনি সেইটা কোনোভাবেই করবেন না, আপনি কিন্তু নিজেই করে নেবেন, একটু স্যানিটাইজ একটু স্প্রে করে নেবেন। অবশ্যই স্যানিটাইজার সবসময় আপনার সঙ্গে স্যানিটাইজার রাখবেন, স্প্রে রাখবেন এবং সেটা স্প্রে করে নেবেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আপনি খাওয়ার আগে এবং খাওয়ার পরে অবশ্যই হাতগুলো ভালো করে স্যানিটাইজ করে নেবেন। এবং হাত স্যানিটাইজ করার আগে পর্যন্ত আপনি কোনোভাবেই আপনার হাতটা আপনার শরীরের অন্যান্য অংশে দেবেন না। এবার একটা কথা আমি খুব মন দিয়ে শুনুন, একটা কথা বলবো। ধরুন আপনি খাবারটা খাওয়ার আগে স্যানিটাইজ করেছেন হাত এবং খাবারটা খেলেন, খাওয়ার পরে আপনি যখন বেসিনে হাতটা ধোয়ার পরে ন্যাচারালি আপনি একটা টিস্যু পেপার ইউজ করবেন। সেই টিস্যু পেপারটা আপনি অবশ্যই ওখানকার টিস্যু পেপার ইউজ করবেন না, আপনার নিজস্ব কোনো যদি রুমাল থাকে বা কোনো টাওয়েল থাকে বা যদি কোনো টিস্যু পেপার থাকে আপনার নিজস্ব ইউজ করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার যদি রুমালটা এরকম হয় যে আপনি এর আগেও ইউজ করেছেন, হয়তো কোনোভাবে কোনো হাত পড়ে গেছে, তাহলে আপনি রুমালটাকেও একটু স্যানিটাইজ করে নেবেন, স্প্রে করে নেবেন।
এবার আপনি হাতটা যখনই টিস্যু পেপার দিয়ে মুছে নিলেন বা রুমাল দিয়ে মুছে নিলেন, তারপরে কিন্তু আপনি হাতটা শরীরের অন্যান্য অংশ দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনোভাবে ওদের দেওয়া কোনো টিস্যু পেপার বা মানে দোকানের দেওয়া কোনো টিস্যু পেপার বা কিছু ইউজ করেন, বা যদি কি ইউজ না করেন, শুধু হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলেন বা স্যানিটাইজার করে নিলেন, তাহলে কিন্তু আপনাকে নিজে আপনার যে স্যানিটাইজার রয়েছে, স্প্রে রয়েছে, সেটা দিয়ে আপনার নিজের হাতটাকে স্যানিটাইজ করতে হবে। তার আগে পর্যন্ত আপনি নিজের হাতটা আপনার শরীরের অন্যান্য অংশে দিতে পারবেন না। সেটা যদি দেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হতে পারে, সেটা আপনি একটু দেখে নেবেন। কেউ আছেন ফোনে? হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি ঢাকুরিয়া থেকে সত্যবতী দাস কথা বলছি। আপনার নামটা বুঝতে পারলাম না আমি। সত্যবতী দাস। সত্যবতী দাস, বলুন সত্যবতী বলুন। আমি আমার না 6.5 মাস ধরে আমি এই করোনার জন্য ঘর থেকে বেরোই না একদম। হ্যাঁ, আমি ঘরেই আছি। আপনার বয়স কত? আমার 60 বছর বয়স হয়ে গেছে। 60? ওকে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই হসপিটাল দেখাই অনেক দূরেই, সেখানে দেখাতে হবে। এখন অনেকদিন দেখি না, ওষুধপত্র খেতে পারছি না, তা আমি ওনাকে দেখাতে যাবো ওই হাসপাতালে, কিন্তু সেখানে কি যেতে পারবো? এখন প্রোটেকশন নিয়ে আমি তো বেরোই না, ভয়ও পাইছি, ভয় লাগছে বেরোতে, কিন্তু না বেরো হবে না, আমার হাতে ব্যথাটা বেড়ে যাচ্ছে, আমি পড়ে গেছিলাম। এখন ওনারা ডেট দিয়েছিল মে মাসে যেতে, মে মাসে আমি আর যেতে পারিনি। তাই জন্য তো এখন আজকে তো এখন তো না গেলে হবে না, পুজোয় বন্ধ হয়ে যাবে আবার। তাই জন্য কি করবো আপনাদের, তাই জন্য জানাবার জন্য। এমনি আমার আছে, প্রেশার আছে, সুগার টুগার নেই। হ্যাঁ, হ্যালো। বেশ 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 বেশ। আপনি অবশ্যই ডক্টর দেখাতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই, হসপিটালে যেতেও পারবেন, কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিস দেখবেন যেন আপনি আপনার ব্যাগের মধ্যে আপনার সাথে অবশ্যই যেন ক্যারি করবেন, স্যানিটাইজার স্প্রে ক্যারি করবেন, যাতে করে আপনি যখনই ডক্টরকে দেখাবেন, ডক্টরকে দেখানোর পর আপনার হাতটা আপনি স্যানিটাইজ করে নিতে পারবেন, এবং ডক্টর দেখানোর আগেও, দেখাতে যাওয়ার আগেও আপনি হাতটা স্যানিটাইজ করবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। আর একটা কথা বারবার বলছি, আপনি কিন্তু ওই রংচঙে যে বিভিন্ন মার্কেটে রাস্তার ধারে যে ফুটপাতে বিক্রি হচ্ছে এই ধরনের স্যানিটাইজার ইউজ করবেন না। যদি ইউজ করেন আপনি কিন্তু স্যানিটাইজারের গায়ে, বোতলের গায়ে অবশ্যই দেখে নেবেন যে সেটা 70% বা তার বেশি ইথাইল অ্যালকোহল তার মধ্যে রয়েছে কিনা। ইথাইল অ্যালকোহলের জায়গায় আপনি আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকলেও হবে, কিন্তু আইসোপ্রোপাইল অ্যালকোহলের ক্ষেত্রে একটু প্রোটোকলটা আপনাকে ভালো করে মেনটেন করতে হবে। কেন? আইসোপ্রোপাইল অ্যালকোহলের কিন্তু কিছু সাইড এফেক্টও রয়েছে, ইথাইল অ্যালকোহলের মতন নয়। ইথাইল অ্যালকোহল যেমন একদমই সেফ, কিন্তু আইসোপ্রোপাইল অ্যালকোহলের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যখন হাতটা স্যানিটাইজ করছেন স্প্রে দিয়ে, আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত স্প্রে দিয়ে, এটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে স্প্রে করার সঙ্গে সঙ্গেই আপনি খাবারের কোনো হাত দিলে হবে না। স্প্রে করার পরে আপনি মোটামুটি 2-3 মিনিট পর খাবারে হাত দেবেন, খাবার খাওয়ার ক্ষেত্রে আমি বলছি। কারণ আপনি যখন আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে স্যানিটাইজ করলেন, স্প্রে করলেন হাতটা, তখন কিন্তু আপনার কোভিড-19 অ্যাটাক করার চান্স নেই, কিন্তু ওটার থেকে বিষক্রিয়া হতে পারে। তো সেটার জন্য 2 মিনিট আপনি একটু ওয়েট করে যাবেন। আর যদি ইথাইল অ্যালকোহলযুক্ত কোনো স্যানিটাইজার হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে হাত স্যানিটাইজ করে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। তো এই জিনিসটা একটু দেখে নেবেন, এবং বোতলের গায়ে অবশ্যই লেখা যেন থাকে সেটা কী ধরনের প্রোডাক্ট তার মধ্যে রয়েছে, যে ইথাইল অ্যালকোহল আছে না আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে। এই দুটো ধরনের অ্যালকোহলই কিন্তু স্যানিটাইজারে ব্যবহৃত হয়। বাকি যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু সেটা ঠিক নয়, অথেন্টিক নয়, সেই ধরনের স্যানিটাইজার ব্যবহার করবেন না। আর একটা কথা, 70%-এর নিচে যদি ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহৃত হয়, সেই ধরনের স্যানিটাইজারও ব্যবহার করবেন না। অবশ্যই 70% বা তার বেশি, 75, অনেক সময় 95ও থাকে, 90-80 এত% যদি থাকে ইথাইল অ্যালকোহল থাকে বা আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, সেই ধরনের স্যানিটাইজারই ব্যবহার করবেন। বেশ, কেউ রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি, সিঞ্জনা ব্যানার্জি। ডাক্তারবাবু আপনাকেও নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু একটা কথা, যে পুজোর সময় তো আমরা স্যানিটাইজার ব্যবহার করবো এবং মাস্ক করবো, সবই করবো, কিন্তু নতুন যে জামা কাপড়গুলো আমরা পরে বেরোবো বাইরে, সেই জামা কাপড়গুলো মানে বাড়িতে ঢোকার পর বা জুতো, জামা কাপড় যেগুলো আমরা পরে নতুনই সব বেরোচ্ছি, তো সেগুলো আমরা কিভাবে স্যানিটাইজ করবো? একটু আমার ফোনটা রাখার পর বলেন তাহলে আমি কি শুনতে পাবো। আচ্ছা, বেশ, আপনি ফোন রাখুন। ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। আমি একটা কথা বলবো যে দেখুন, যাদের ঠাকুর দেখার ইচ্ছে রয়েছে তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বুঝতে পারছি এখন অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে সব দিকে তাকিয়ে আমি বলছি, আপনাকে কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা সার ব্যবহার করতে হবে। আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, জামা কাপড়গুলো যেদিন পরলেন সেদিন ভিজিয়ে দিলেন, ভিজিয়ে দিয়ে আপনি সেগুলো মানে ফিরে আসার পর ভিজিয়ে দিলেন। নেক্সট দিন আপনি যখন ব্যবহার করবেন অন্য একটা জামা কাপড় সেট ব্যবহার করুন, এবং ততক্ষণ পর্যন্ত পরের দিন যখন আপনি আবার ব্যবহার করবেন, মানে ফার্স্ট ডেতে আপনি যেটা ব্যবহার করেছেন, জামা কাপড় ভিজিয়ে দিয়েছেন, সেকেন্ড ডেতে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। আপনি সেকেন্ড ডেতে যখন যেটা পরবেন সেটা থার্ড ডেতে গিয়ে ব্যবহার করতে পারবেন না। ফার্স্ট ডে যেটা করেছিলেন সেটা আবার থার্ড ডেতে করতে পারবেন। ফলে আপনার দুটো সেটের যদি জামা কাপড় থাকে তাহলে কিন্তু আপনার ঠাকুর দেখা 4 দিন হয়ে যাবে, দুটো সেট থাকলেই। এবার আপনি ওই প্রোটোকল মেনটেন করা, আমি আগেও যেটা বলেছি এখনও তাই বলবো যে আপনি ফিরে আসার পর, বাড়িতে ফিরে আসার পর অবশ্যই সবার আগে ওয়াশরুমে যাবেন। আপনার ঘরে কোনো জায়গাতে টাচ করবেন না, হাতটা কোনো জায়গায় টাচ করবেন না, আপনার ঘরে ঢুকবেনও না। আপনি ডিরেক্টলি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে গিয়ে জামা কাপড় আগে পরিষ্কার করবেন, আগে জলে ভেজাবেন, ভিজিয়ে আপনার গোটা বডিকে স্যানিটাইজ করবেন, মানে স্নান করবেন এবং স্যানিটাইজ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার হাতটা স্যানিটাইজ করবেন। তারপরে কিন্তু আপনি নতুন জামা কাপড় পরে বাইরে, মানে ওয়াশরুমের বাইরে বের হবেন, এর আগে কিন্তু নয়। বেশ, কেউ আছেন? আমি একটু নিয়ে নিই, কে আছেন ফোনে? হ্যালো। আমি হুগলি ডিস্ট্রিক্টের বদ্রিবটি থেকে বলছিলাম। নাম বলুন। আজল মন্ডল।
বলুন কাজলবাবু। বলছি যে আপনাকে আমার দুটো কথা বলার আছে। একটা হচ্ছে রিগার্ডিং মানে মায়ের একটা অসুবিধার কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে পার্সোনালি আমি একটা টেলিফোন করতে চাইছি, যেটা আপনাকে সেই ব্যাপারটা বলবো, সেটা এই ব্যাপার সংক্রান্ত নয়। তো এখন কি সে দুটোই বলতে পারবো? আপনি তো প্রথম সমস্যাটা বলতেই পারবেন আপনার মায়ের সম্পর্কে, আর আপনি ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি ডাক্তারবাবুকে পেয়ে যাবেন। না না, আমি আপনার সাথে মানে ব্যক্তিগতভাবে আপনাকে একটা প্রবলেমের কথা বলবো আমাদের লাইভের ব্যাপারে। আমি বলতে যেহেতু আমি সিএনএন এর একজন কঠোর দর্শক। ও আচ্ছা আচ্ছা, না না ওটা তো আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি। এবার ডাক্তারবাবুর সঙ্গে যে সমস্যাটা আপনার সেটা এখনই মিটিয়ে নেওয়া দরকার আপনার, কিন্তু যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো মিট থাকে সেটা অফিসে আসলে আমরা কথা বলতে পারবো, অসুবিধা নেই। আমার পক্ষে তো আমি তো একজন সিনিয়র সিটিজেন, আমার পক্ষে আমি বুঝতে পেরেছি কাজলবাবু, কিন্তু এখন ব্যাপার হচ্ছে নাম্বার তো অনলাইনে আমি শেয়ার করতে পারবো না। এটা হচ্ছে সমস্যা। একটা নাম্বার দেন তাহলে আপনাকে একটা জাস্ট এক মিনিটে একটা কথা বলে দেবো। বেশ, ডাক্তারবাবুর সঙ্গে আপনার যে কথাটা বলা সেটা আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমার মায়ের বয়স হচ্ছে 92 ইয়ার্স। হ্যালো, বলুন শুনছেন। তো ওই মায়ের সকালবেলা থেকে ভেরি ফার্স্ট অফ দ্য মর্নিং আপনার জীবের মধ্যে একটা সাদা সাদা ফ্যানার মতন তৈরি হচ্ছে। সেটা কোনো ওষুধের জন্য হচ্ছে না কি কোনো কারণে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু মা রোজই এটা আমাকে বলছে, কিন্তু আমি ধরতে পারছি না যে কি কারণে হচ্ছে। আচ্ছা, আপনার মা যে ডক্টরের আন্ডারে রয়েছেন তাকে একটু দেখান, কারণ কি আপনার মা কি ওষুধ চলে সেই হিস্ট্রিটা তো আমার পক্ষে এখন এই এত কম সময়ের মধ্যে নেওয়া সম্ভব নয়। তো আপনি ওই হিস্ট্রিগুলো যদি ডক্টরকে দেখান, উনি তখন হিস্ট্রিগুলো দেখে যে কী ওষুধ খান, কী প্রবলেম আছে সেগুলো দেখে উনি বলতে পারবেন। আমার এটা প্র্যাকটিক্যালি যেটা মনে হচ্ছে যে খুব চান্সেস হচ্ছে ওষুধের সাইড এফেক্ট, কারণ কি আপনার মায়ের যে বয়সটা বললেন তাতে সেই এজ গ্রুপে বেশ কিছু ওষুধ আপনার মাকে খেতে হয় রোজ, এবং সেই ওষুধের কিছু সাইড এফেক্টও থাকে। তো ওটা ডক্টরই আপনাকে বলতে পারবেন। আপনি যখন দেখাবেন, আপনি যখন টোটাল হিস্ট্রিটা ওনাকে দেখাবেন, ওনার টোটাল ইয়েটা, তখন কিন্তু উনি হিস্ট্রিটা দেখে বলতে পারবেন যে ওনার কী কারণের জন্য প্রবলেমটা হয়েছে। তো এটা একটু ডক্টরের সাথে আপনাকে কনসাল্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, 1 নম্বর। আর তো ওনার মধ্যে কোনো প্রশ্ন ছিল না। এটাই, আপনি এটা নিয়ে একটু কথা বলুন, অবশ্যই আপনাকে সাহায্য করবেন ডাক্তার, যিনি দেখছেন তার পক্ষে সুবিধা হবে। কে রয়েছেন ফোনে? পরের ফোনে কেউ আছেন? আচ্ছা, আমি যেহেতু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, ডক্টর রয় রয়েছেন, খুব স্বাভাবিকভাবে মানুষের একটা প্রশ্ন থাকে। বহু মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নানান পদ্ধতি ব্যবহার করেন। এই মানে আমি যে বিষয়টি উত্থাপন করবো এই নিয়ে, সেটা হচ্ছে দাঁতের যত্ন কি করে রাখবো, কি করে করব। আর দাঁত হারালেই মানুষ বুঝতে পারে যে দাঁতটা কত গুরুত্বপূর্ণ ছিল। দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বোঝেন না। একটু আমি 2 মিনিট পরে ফোন নিয়ে ডাক্তারের কাছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। বিভিন্ন রকম প্রসিজার, নানান রকম টুথপেস্ট, বেশ কিছু ঘরোয়া রেমিডিজ মানুষ বিভিন্ন সময় ব্যবহার করে এসছেন বা করে অভ্যস্ত, আবার অনেকে ব্যবহার করেনও নি। তারা দাঁত সম্পর্কে ততটা সতর্ক নন। দাঁত গেছে, পোকা ধরেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তারপর মানুষ বুঝতে পেরেছেন। তো আমি ফোনটা নিয়ে আমি ডাক্তারের কাছ থেকে ইম্পর্টেন্ট সলিউশনটা জানতে চাইবো। অন অ্যান অ্যাভারেজ আমাদের কি করা উচিত, দাঁতকে সুস্থ রাখতে গেলে আমরা কি করব? কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মঙ্গলা নস্কর বলছি, চম্পা থেকে। মহুয়া নস্কর? মঙ্গলা নস্কর। মঙ্গলা নস্কর, বলুন মঙ্গলা দেবী। হ্যাঁ ডাক্তার নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার বাচ্চার 4 বছর বয়স। উপরের পাটি 3টে দাঁত না কোয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, সামান্য দেখা। আচ্ছা, এটা কি সামনের দিকের দাঁত হয়েছে না পেছনের দিকে? সামনের দিকে ওপরের পাটি 3টে দাঁত। আচ্ছা, যেটা আপনার ছেলের হয়েছে তার কারণটা আমি আগে বলি, তারপর সলিউশনটাও বলছি। অ্যাকচুয়ালি যেটা আপনার ছেলে হয়েছে ওটাকে আমরা র্যাম্প্যান্ট কেরিস বলি। তার কারণটা হলো র্যাম্প্যান্ট কেরিস এই কারণের জন্য বলি যে একসাথে অনেকগুলো সামনের উপরের দিকে দাঁত কেটে ইনভলভ করে নেয়। এর কারণটা হলো বাচ্চারা সাধারণত লিকুইড জাতীয় খাবার, মেনলি মিল্ক খায় বা অন্যান্য কোনো লিকুইড খাবার খায়। তো লিকুইড খাবারটা যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চারা খেতে খেতে না অনেক সময় ঘুমিয়ে পড়ে, বা হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমোলো, কিন্তু মুখটা সেভাবে ধুতে পারে না বাচ্চা। তো এবার ওই যে 1 ফোঁটা দুধ বা 1 ফোঁটা কোনো লিকুইড খাবার, ওইটা হয়তো দাঁতের ফাঁকে থেকে গেল এবং মাটির মধ্যে জমলো 2টো দাঁতের ফাঁকে। এইগুলো হতে হতে দাঁতগুলো কিন্তু ক্যাভিটি হয়ে যায় এবং দাঁতগুলো তখন পড়ে যায় এবং এটা একটা বড় অংশকে এফেক্ট করে। আপনার ছেলের ক্ষেত্রে হয়তো, আপনার বাচ্চার ক্ষেত্রে হয়তো 3টে হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়তো 5টা 10টাও হয়, কিন্তু ওই সামনের উপরের দিকের হয় মেনলি। তো এটাকে আমরা র্যাম্প্যান্ট কেরিস এই জন্য বলি।
এটা সলিউশন হলো আপনি কোনো ডক্টরের চেম্বারে যাবেন, গিয়ে ওনারা দেখবেন একটা ফ্লুরাইড জেল বলে এক ধরনের জেল পাওয়া যায়, যে জেলটা ওনারা ব্যবহার করেন এবং সেইটা মোটামুটি আপনাকে 3টে টাইম ব্যবহার করতে হবে। প্রথমটা যখন যাবেন তখন একবার করবে, তারপরে একটা 1 মাস পর বুস্টার ডোজ হিসেবে, আর একটা 3 মাস পর, কখনো কখনো সেরকম দেখে 6 মাস পর আরেকটা করতে হয়, 4টে করতে হয়, নাহলে 3 মাস পর করলে হয়ে যায়। তো এটা বুস্টার ডোজ হিসেবে করতে হয়। তো ওই ফ্লুরাইড জেলটা ব্যবহার করলে আপনার বাচ্চার যে অবধি দাঁতটা ক্যাভিটি হয়েছে বা ভেঙে গেছে সেখানে তো নতুন করে ফিরিয়ে আনা যাবে না, আর ফিরিয়ে আনার দরকারও নেই, কারণ এগুলো দুধ দাঁত, মিল্ক টুথ সবই। কিন্তু যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় কেরিসটা কিন্তু রেস্টেড হয়ে যাবে। তার রেস্ট হয়ে যাবে মানে কি, মানে হচ্ছে কেরিসটা আর ফার্দার গ্রো করতে পারবে না, ফলে আর ভেতরে ঢুকতে পারবে না, ফলে আপনার ছেলের ব্যথা করবে না বাচ্চার, এবং তার সঙ্গে সঙ্গে দাঁতগুলো আর ক্ষতিগ্রস্ত হবে না। ফলে ওর যে দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মোটামুটি 6 বছর বয়সে, 6-7 বছর বয়সে দুটো দাঁত 6 বছর এবং তার বাকি দাঁতগুলো হয়তো 7 বছর 8 বছর বয়সে উঠবে। তো ততদিন পর্যন্ত, যেহেতু আপনার বাচ্চা 4 বছর বয়স, ততদিন ধরুন 6 বছর বয়সে ফার্স্ট দাঁতটা উঠলো, মানে এখনও 2 বছর মতন এখনও টাইম আছে। এই 2 বছর ওই দাঁতগুলো কিন্তু ওইভাবে থেকে যাবে, মানে ওই ক্যাভিটিটা আর কিন্তু গ্রো করতে পারবে না, কেরিসটা আর গ্রো করতে পারবে না, যার ফলে ব্যথাটাও ওর আর হবে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে দাঁতটা যদি গ্রো করতে না পারে ক্যাভিটিটা, ফলে দাঁতটা একদম পড়ে ভেঙে যাচ্ছে না, এবং যদি না পড়ে ভেঙে যায় তাহলে নিচের যে দাঁতটা উঠবে পার্মানেন্ট দাঁত পরবর্তী সময়, সেটাও কিন্তু ঠিকঠাক উঠবে। কিন্তু আপনি যদি এখনই ওই দাঁতগুলোকে তুলে দেন বা দাঁতগুলো কোনোভাবে ভেঙে যায়, তাহলে কিন্তু দাঁতটা ওই যে পার্মানেন্ট দাঁতটা উঠবে ভবিষ্যতে, সেগুলো কিন্তু সেটিংটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনি ইমিডিয়েট ডক্টরের কাছে যান, গিয়ে এই যে আমি ফ্লুরাইড জেল অ্যাপ্লিকেশনটা বললাম, এগুলো ঠিকঠাক করে প্রোটোকল মেনটেন করে করুন। এগুলো করলে দেখবেন আপনার বাচ্চার ওই দাঁতগুলো যে সময় পড়া সে সময় পড়বে এবং নতুন দাঁত উঠবে। যদি নাও পড়ে তখন ওই তুলে নেবেন, গিয়ে নতুন দাঁত ঠিক সময় উঠবে এবং মুখে সেটিং নষ্ট হবে না। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে দীপ্তি সরকার বলছি। বলুন দীপ্তি, স্বাগত। আচ্ছা, দুইজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে ডাক্তারবাবু যে ইথাইল অ্যালকোহলের কথা বললেন, আমি নিজে ঘরে যদি বানিয়ে নিই তাহলে কত % ইথাইল অ্যালকোহল দেবো, আর তার সঙ্গে শুধু অ্যালোভেরা জেল, এই দুটো দিলেই হবে কি? হ্যাঁ, আপনার এই দুটো দিলেই হবে, কিন্তু ইথাইল অ্যালকোহলটা আমি আগেও উল্লেখ করেছি, আবার বলছি 70% মিনিমাম। এবার তার থেকে বেশি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 70% মিনিমাম আপনাকে দিতে হবে। বোঝা গেল? বেশ। দাঁতের যত্ন আমরা কিভাবে করব স্বাভাবিকভাবে? দাঁতের যত্নের ক্ষেত্রে যেটা আমি বারবার বলে থাকি যে দুটো টাইম অবশ্যই ব্রাশ করব, একবার সকালে ঘুম থেকে উঠে, আরেকবার রাত্রে শোয়ার সময়। রাত্রে শোয়ার সময় কেন করবো? কারণ আমাদের মুখের ভেতরটা কিন্তু পরিষ্কার রাখে মেনলি আমাদের যে স্যালাইভা সিক্রেশন হয় মুখের মধ্যে বিভিন্ন লালাগ্রন্থি থেকে, যে লালারসটা খরণ হয়, সেই লালারসটাই কিন্তু স্যালাইভাটা কিন্তু আমাদের মুখের ভেতরে পরিষ্কার রাখে। কিন্তু রাত্রেবেলাতে এই স্যালাইভা সিক্রেশনটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো তখন আমাদের মুখের ভেতরে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। তার জন্য রাত্রেবেলা অবশ্যই ব্রাশ করতে হবে। এবং অনেকের দেখবেন এই ম্যাক্সিমাম তো জীবন প্রথম কেউ শুরু করছে না, অনেকেই ধরুন অনেক দিন ধরে দাঁত ব্যবহার করছে, দাঁত অনেক দিন আগে উঠেছে, অনেকের অনেক বয়স হয়েছে, তো যার জন্য দাঁতগুলো অলরেডি তারা ড্যামেজ হয়ে গেছে বা অলরেডি হয়তো তারা ব্রাশ করতে পারেনি। সেই জন্য আমি বলবো যাদের অলরেডি কিছুটা দাঁত ড্যামেজ হয়ে গেছে বা ধরুন একটু মিডল এজেড, তারা কিন্তু দুবার করে ব্রাশটা করবেন না। সকালে ঘুম থেকে উঠে একবার ব্রাশ করবেন, রাত্রে শোয়ার আগে কিন্তু আঙুল দিয়ে টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন আর কি, ব্রাশ দিয়ে করবেন না। কারণ ব্রাশ দিয়ে করলে অলরেডি দাঁত নষ্ট হয়ে গেছে, এনামেলগুলো ক্ষয়ে গেছে, আরও ক্ষয় হয়ে যাবে। একবার করে ব্রাশ দিয়ে করবেন, একবার করে আঙুল দিয়ে করবেন, কিন্তু দাঁত অবশ্যই দুবার করে মাজতে হবে, একবার সকালে ঘুম থেকে উঠে, একবার রাত্রে শোয়ার আগে, তার মধ্যে একবার ব্রাশ দিয়ে, একবার আঙুল দিয়ে। আরেকটা কথা, দাঁতের মধ্যে কোনো রকম খাবার যদি জমে থাকে, সেটা যখন খাবার খাবেন আপনি মানুষ নিজেই বুঝতে পারে, একটু দেখবেন অস্বস্তি লাগে, দাঁতের ফাঁকে খাবার জমে গেলে, ওটা কিন্তু বের করে দিতে হবে, যেভাবেই হোক বের করে দিতে হবে। কীভাবে? প্রথম কথা, কুলকুচি করে বের করার চেষ্টা করতে হবে, সেটা না হলে টুথপিক ইউজ করতে হবে, দোকানে পাওয়া যায়। টুথপিক দিয়ে না হলে তখন ফ্লসিং করতে হবে, ফ্লস পাওয়া যায়, সেটাও মেডিকেল শপে পাওয়া যায়, বা ধরুন আপনি কোনো ডক্টরকে দেখিয়ে সেটা নিয়ে নেবেন, প্রেসক্রাইব করে দেবেন ডক্টর, নিয়ে নেবেন। কিন্তু কখনোই ওই দেশলাই কাঠি দিয়ে, সেফটি পিন দিয়ে এগুলো করবেন না। দেশলাই কাঠি দিয়ে তো একদমই নয়। সেফটি পিন যদি ইউজ করেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করছি না সেফটি পিন ইউজ করা, কিন্তু যদি বাই চান্স করেনও তাহলেও কিন্তু গরম জলে ফুটিয়ে নিয়ে, ফুটন্ত গরম জলের মধ্যে সেফটি পিনটাকে ফেলে সেটাকে ঠান্ডা করে সেই সেফটি পিনটা ইউজ করতে হবে। তবুও চেষ্টা করবেন সেফটি পিন না ইউজ করার, কারণ যদি এদিক সেদিক ফুটে যায়, মাটিতে ফুটে যায়, তখন কিন্তু সেপটিক হয়ে যাবে, সেটা যেন না হয়। বেশ। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি হুগলি তারাচত্বর থেকে মইনুদ্দিন মোল্লা বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি, আমি 3-4 আগে একটা ওয়াক্সের দাঁত আমার ছিল, ওই দাঁতটা পোকা ধরে গিয়েছিল, আমি দাঁতটা তুলে নিই। ওই দাঁতটা তোলার জন্য কি অন্যান্য দাঁতের কি ক্ষতি হতে পারে? না মইনুদ্দিনবাবু, আপনার অন্যান্য কোনো দাঁতের কোনো ক্ষতি হবে না। শুধু একটা যেটা হবে সেটা হচ্ছে পাশাপাশি দাঁতগুলো আপনার কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে, যেহেতু ওই জায়গাটা দাঁতটা তোলা হয়ে গেছে এবং জায়গাটা ফাঁকা হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। ফলে দুপাশের যে ইমিডিয়েট নেবারিং দাঁতগুলো রয়েছে, দুপাশে একটা একটা করে দাঁত, ওইগুলো কিন্তু ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। এবং যখনই ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে, মাথা বেঁকে যাবে, মানে দাঁতের যে ক্রাউনটা, যেটা মাথা বলি আমরা, দাঁতের উপরে যেটা আমরা দেখতে পাই,
এবং দাঁতের রুটটা মানে মাড়ির ভেতরে যেটা সেটাও ন্যাচারালি বেঁকে যাবে উল্টো দিকে, মাথার উল্টো দিকে। যখনই এরকম বেঁকে যাবে এক ধরনের ফাইবার দিয়ে আমাদের দাঁতগুলো মাড়ির সাথে লেগে থাকে, সেটাকে আমরা পিডিএল ফাইবার বলি, পেরিওডন্টাল লিগামেন্ট ফাইবার। তো এই পিডিএল ফাইবারটা যখনই কেটে যাবে, যখনই পিডিএল ফাইবারটা কেটে যাবে তখন কিন্তু দাঁতটা মাড়ির সাথে লেগে থাকবে না, আস্তে 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 নড়তে শুরু করবে। আপনার বয়সের উপর ডিপেন্ড করে এটা নড়বে। আপনার যদি বয়স মিডল এজেড হয় বা কম বয়স হয়, দাঁতটা হয়তো 5 বছর পর নড়লো, কিন্তু যদি আপনার বয়স বেশি হয় তাহলে হয়তো দাঁতটা 1-2 বছর বা 6 মাস পরেই নড়তে শুরু করলো, ইমিডিয়েট যে নেবারিং দাঁতগুলো আছে। তো এটার থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আপনি যে দাঁতটা তুলেছেন সেটা 1 মাস যেতে দিন, 1 মাস গেলে দাঁতটা মাড়িটা শুকিয়ে যাবে, হিল করে যাবে, তারপরে কিন্তু আপনি ডাক্তারের কাছে যান, গিয়ে আপনি দাঁতটা বাঁধিয়ে নিন। আজকাল 2 রকম পদ্ধতিতে দাঁত বাঁধানো যায়, একটা খোলা পড়াও হয় যেটা আমরা চিরাচরিত বহু পুরনো সময় থেকে দেখে আসছি, আর একটা এখন যেটা হয়তো 15-20 বছর ধরে বেরিয়েছে, এটা হলো ফিক্স করা, দাঁত ফিক্স করাও যায়। তো আপনার ক্ষেত্রে কোনটা বেটার হবে, অনেক টাকা পয়সার ক্ষেত্রে অনেক রকম ব্যাপার আছে, তো কোনটা কত কী খরচ হবে, কী হবে, কোনটা আপনার জন্য বেটার হবে সেগুলো আপনাকে ডক্টর বলে দেবেন। আপনি 1 মাস পর অবশ্যই দাঁত বাঁধিয়ে নেবেন, বেশি দেরি করবেন না। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন দিদি ভাই? আমি আকাইপুর থেকে চন্দ্রভক্ত বলছি। নামটা বুঝলাম না ঠিক, আরেকবার একটু প্লিজ বলুন। আকাইপুর থেকে চন্দ্রভক্ত বলছি। চন্দ্রা দত্ত, হ্যাঁ বলুন চন্দ্রাদি। দত্ত না, ভক্ত। বেশ বেশ, চন্দ্রা ভট্ট বলুন। বলছি আমার ছেলে এই 8 বছর 9 মাস বয়স, হ্যাঁ, ওর সেই দাঁতে পোকা ধরেছিল, তাই দাঁতটা নিচে একটা দাঁত পোকা ধরে পুরো খেয়ে গেছে, একটুখানি দাঁতটা আছে, হ্যাঁ, ওই আর সবটুকু পড়ে গেছে। আর উপরে মাড়ির ভিতরে দুই সাইডের এই 4টে দাঁত ফুটো হয়ে মাংস বেরিয়ে গেছে, যা খায় তার ভিতরে ঢুকে যায়, যন্ত্রণা হয়। কি করবো, ডাক্তারকে বললাম, ডাক্তার বললো তোলা যাবে না, তাহলে নাকি দাঁত উঠবে। বেশ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলের যা বয়স এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টাইম, যেটাকে আমরা মিক্সড ডেন্টিশন পিরিয়ড বলি। তার মানে কি, তার মানে এই সময় মিক্সড ডেন্টিশন পিরিয়ডের মধ্যে আপনার ছেলের মুখে কিছু দাঁত থাকবে পার্মানেন্ট দাঁত, যেটা সারা জীবন আপনার ছেলের সঙ্গে থাকবে, যেটা আমরা ছোড়া দাঁতও বলে থাকি, আর কিছু দাঁত থাকবে দুধ দাঁত, মিল্ক টুথ থাকবে। এইবারে ঘটনা হলো, যদি আপনার ছেলের এমন কোনো দাঁতে ক্যাভিটি হয়ে থাকে যেটা আপনি বললেন যন্ত্রণা করছে, সেই দাঁত যদি দুধ দাঁত হয়ে থাকে তাহলে তুলে দিন। কিন্তু যদি যেটা পার্মানেন্ট দাঁত হয় তাহলে আপনার ছেলের যা বয়স তাতে এই বয়সে দাঁত না তোলাই ভালো, কারণ সারাটা জীবন ওইভাবে থাকতে হবে তো, এবং নতুন করে কোনো দাঁত বেরোবে না ওই জায়গায়। তো সেই জন্য আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন, ডক্টর যদি বলেন ওইটা ট্রিটমেন্ট করে রাখা যাবে তাহলে সেইটাই ব্যবস্থা করুন, রাখার ব্যবস্থা করুন, এটা তোলার দিকে যাবেন না। কারণ যেহেতু বয়সটা কম, এখন সবেমাত্র দাঁতগুলো বেরিয়েছে, যদি এটা পার্মানেন্ট দাঁতে হয় মানে যেগুলো দাঁত বেরিয়েছে তার মধ্যে কোনো দাঁতে হয়, কিন্তু যদি এমন কোনো দাঁতে হয় যেটা অলরেডি অনেক দিন আগেই বেরিয়েছে মানে দুধ দাঁত, সেটা কিন্তু তুলে ফেলবেন, কারণ ওই দাঁত কিন্তু রাখার কোনো যুক্তি নেই। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো। বলুন। বেশ, আজকের আর হাতে আমাদের সময় নেই, আমাদেরকে শেষ করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে সমস্ত নিয়মগুলো বললাম আজকে ডাক্তারবাবু যেগুলো বলবার চেষ্টা করলেন, যেগুলো আপনারা শুনলেন, সেগুলো সবটাই মেনে চলুন। আশা করব যে ওই বিপদ বিপত্তি শঙ্কা ভয় এই ব্যাপারগুলোও যদি আপনি মন থেকে দূর করে দেন বা আমাদের এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে সুস্থ এবং স্বাভাবিক জীবনে আমরা করোনা পরবর্তী সময়ে আবারও পুরনো দিনের যে ঐতিহ্য ছিল সেটা নয়, তার থেকেও অনেক বেটার, অনেক প্রোগ্রেসিভ আগামী পৃথিবীকে আমরা দেখতে পারবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার আপনাদের সবাইকে।